গল্প তুমি এলে হঠাৎ বৃষ্টি হয়ে। লেখিকা মৈথালি নিথু। কল্পকথা। ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে মেহুল। রাফির সাথে একটা মেয়ের খুবই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেসেঞ্জারে রাফি নিজেই পাঠিয়েছে তাকে কিছুক্ষণ আগে। রাফি সম্পর্কে মেহুলের ভালোবাসার মানুষ। দীর্ঘ ৩ বছরের সম্পর্ক তাদের। রাফির এমন কাজ করার কারণও মেহুল একটু একটু বুঝতে পারছে। ছবিতে মেয়েটা রাফির ঠোঁটে চুমু খাচ্ছে। দুজনেই একসাথে শুয়ে আছে। এমন নোংরা ছবি দেখে মেহুল বুঝে গিয়েছে রাফি কি করছে মেয়েটার সাথে। মেহুলের হাত কাঁপতে লাগলো এসব দেখে, আর একটু পরেই ফোনটা হাত থেকে পড়ে গেল। এসব ঘটনার সূত্রপাত হয় আরও 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে রাফি হঠাৎ করেই মেহুলকে রুমডেটের অফার করে। সেদিন সে অনেক বেশিই অবাক হয়েছিল। যে ছেলেটা রিলেশনের এত বছরে মেহুলের সাথে খারাপ কোনো আচরণ করেনি, হাত ধরা ছাড়া অন্য কিছু করতে অবধি চায়নি, যার নজরে ছিল শুধু ভালোবাসা, সে কিনা এমন প্রস্তাব মেহুলকে দিল, এটা সে তখন বিশ্বাসই করতে পারেনি। বলতে গেলে মেহুল তখন রাফির কথা পাত্তাই দেয়নি। রাফি মজা করছে ভেবে মাথা থেকে উড়িয়ে দিয়েছিল এসব ব্যাপার, কিন্তু এরপর থেকে রাফি প্রতিদিনই কথাটা তুলছিল। নানাভাবে মেহুলকে ইঙ্গিত দিচ্ছিল রাজি করানোর জন্য। ইমোশনাল কথাবার্তাও কম বলে নিশে। কিন্তু মেহুল কোনোভাবেই রাজি হয়নি রাফির এমন নোংরা প্রস্তাবে। মেহুল রাফিকে বারবার বলেছে তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, আমরা বিয়ে করে ফেলি। কিন্তু রাফির একটাই কথা, দেখো মেহুল, তুমি তো জানো আমি ছোট একটা কোম্পানিতে সাইড এমপ্লয়ি হিসেবে কাজ করছি। ভালো জব খুঁজছি, সেটা না হওয়ার অবধি বিয়ে কিভাবে করব বলো? আর তোমার আমার সাথে সময় কাটাতে কি সমস্যা? আমিই তো অচেনা, কেউ তো না। আর চাকরি পেলে তো আমি তোমাকে বিয়ে করবই। যেটা 1-2 বছর পরে হবেই, সেটা এখন হলে সমস্যা কি বলো? রাফি প্লিজ বাচ্চামি করো না। দেখো আমি বিয়ে ছাড়া তোমার এসব আবদারে রাজি হব না। কেন বুঝতে পারছো না? তুমি এত বড় একটা পাপ আমি পারবো না করতে। এভাবেই তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েই চলছিল। রাফি পার্মানেন্ট চাকরি ছাড়া বিয়ে করবে না, আর মেহুল বিয়ে ছাড়া কোন কিছুতে আগাবে না। এই 1 সপ্তাহে অনেক ঝামেলা হয়েছে তাদের দুইজনের মধ্যে। মেহুল রাজি না হওয়ায় রাফি অনেক খারাপ ব্যবহার করেছে মেহুলের সাথে, তবুও মেহুল ধৈর্য ধরেছিল। কিন্তু কাল থেকে রাফি মেহুলের কল মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না। শেষবার শুধু মেসেজে বলেছিল, আমাকে ইগনোর করার ফল তুমি খুব তাড়াতাড়ি পাবা মেহুল, এমন সারপ্রাইজ দিব যে জীবনেও ভুলতে পারবে না তুমি। কি হারিয়েছ তখন বুঝবে। রাফির মেসেজ দেখে মেহুল কাল থেকে অনেক টেনশনে ছিল। আর এখন রাফির আইডি থেকে পাঠানো ছবি দেখে মেহুল বুঝতে পেরেছে রাফি তাকে কোন সারপ্রাইজের কথা বলেছিল আর কত বড় সারপ্রাইজ দিয়েছে। রাফি আরেকটা মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে শুধুমাত্র মেহুল রাজি না হওয়ায় তাকে শাস্তি দেওয়ার জন্য। মেহুল বুঝতে পারছে না কি হলো তার সাথে এটা। সে কি করবে ভেবে পাচ্ছে না। জীবনে একজনই ছিল যে তাকে বুঝতো, এতটা ভালোবাসতো, আর সেও এমন একটা প্রতারণা করল যে মেহুলের ভিতরটা ভেঙে গুঁড়াগুঁড়া হয়ে যাচ্ছে। রাফির এতদিনের ভালোবাসা যত্ন সব কি তাহলে ধোঁকা ছিল, নকল ছিল সব? সত্যিকারের ভালোবাসলে মানুষ এভাবে রং বদলাতে তো পারে না। মেহুলের এসব কিছু ভেবে মাথা কাজ করা বন্ধ হয়ে গেল হঠাৎ। ঠিক ভুল কোন কিছু না ভেবেই সে তাড়াতাড়ি উঠে ড্রয়ার থেকে ঘুমের ঔষধ বের করে 56টা খেয়ে নিল। বাইরের আওয়াজে ঘুম ছুটে গেল মেহুলের। সে উঠে সময় দেখল বিকেল 4টা বাজে। কাল রাতে ঘুমের ঔষধ খেয়ে সেই যে ঘুমালো আজ উঠল। এত ঘন্টা মরার মতো ঘুমিয়েছে সে। ব্রেইনে একটু জোর দেওয়াতে কালকের সব কিছু মনে পড়ে গেল তার। মনটা আবারও বিষাদে ভরে গেল। ফাঁকা বাসায় একাই ছিল মেহুল, তার রুমমেট নেই আপাতত, আর তার মা বাবা গ্রামে থাকে। তাই খালি বাসায় এত ঘন্টা ঘুমানোতেও কোন সমস্যা হয়নি তার। কেউ এসে খুঁজও রাখেনি তার। হাঁ ফাটা জীবন আমার, খালি বাসায় একা মরে পড়ে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নাই। কথাটা বলেই দীর্ঘশ্বাস ছাড়ল মেহুল। কাল থেকে না খাওয়া সে উঠে বসার শক্তিও পাচ্ছে না যেন। তবুও উঠে বসল, ক্ষুধায় পেট জ্বলছে তার, তাই কষ্ট হলেও উঠে ভালো করে হাতমুখ ধুয়ে বাইরে থেকে কিছু খাবার কেনার জন্য বের হলো বাসা থেকে। মেহুলের বাসার গলিতেই ভালো হোটেল আছে, সে ওখান থেকেই গিয়ে কাচ্চি নিয়ে আসবে ভেবে আগালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে কাচ্চি নিয়ে বাড়ির দিকে রওনা হলো ও। কিন্তু একটু আগাতেই কোথা থেকে একটা বাচ্চা তার সাইকেল নিয়ে মেহুলের সামনে চলে এলো। ফলস্বরূপ মেহুল নিজেকে বাঁচাতে সরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে রাস্তায় পড়ে গেল। হাত থেকে পড়ে কাচ্চিও নষ্ট হয়ে গেল। মেহুল হাতে সামান্য ব্যথা পেল। এত কিছুর পরেও বাচ্চাটার থামার কোন নাম নেই। মেহুল উপরে তাকাতে খেয়াল করল বাচ্চাটার পিছনে একজন পুরুষ এই দিকে দৌড়ে আসছে। আর চিল্লিয়ে বাচ্চা ছেলেটাকে ডাকছে, রাফিন দাঁড়াও রাফিন। সে এসে মেহুলের সামনে দাঁড়ালো আর বলল,
মিস আপনি ঠিক আছেন? এই ছেলেটা যে কি করে না। রাফিনের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি ম্যাম, মাফ করবেন প্লিজ। কথাটা বলে লোকটা হাত বাড়ালো মেহুলকে উঠতে সাহায্য করার জন্য, কিন্তু মেহুল নিজে নিজেই উঠে দাঁড়ালো। লোকটা দেখল মেহুলের খাবার নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আমি আসলেই অনেক লজ্জিত মিস। আমার বাচ্চাটার জন্য আপনি ব্যথাও পেলেন, আবার আপনার খাবারও নষ্ট হলো। আপনি একটু দাঁড়ান, আমি নতুন করে আপনার জন্য কাচ্চি নিয়ে আসছি। এতক্ষণে মেহুল মুখ খুলল। না, তার আর কোন দরকার নেই, ধন্যবাদ। আপনি গিয়ে বাচ্চাকে সামলান। কথাটা বলে মেহুল সোজা বাসায় চলে আসলো। যদি সে পেছনে তাকাতো তাহলে দেখত কেউ একজন অসহায় চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমনিতেই কাল থেকে মেহুল না খাওয়া, তাই শরীর ফুটবল লাগছে তার প্রচুর। তার উপর যা ক্ষুধা ছিল তা রাস্তার ঘটনায় সব চলে গিয়েছে। অবশ্য মনের ব্যথার কাছে পেটের ক্ষুধা কিছুই না। বাড়িতে এসে বিছানায় বসার সাথে সাথেই কালকের জমানো সব ব্যথা একসাথে বের হয়ে এলো। সব কষ্ট একসাথে পানির মাধ্যমে বের করার চেষ্টা চালালো মেহুল। ঘণ্টাখানেক কান্নাকাটি করার পর সেভাবেই আবার ঘুমিয়ে গেল মেয়েটা। আজ সকাল যেন নতুনত্ব নিয়ে আসলো মেহুলের জীবনে। রাফি বেঈমানটাকে নিয়ে আর ভাববে না, ও সেটা ভেবেই নতুনভাবে দিনের সূচনা করল মেহুল। সে যতই বলুক রাফিকে আর ভাববে না, কিন্তু মন তো আর এসব সান্ত্বনা মানবে না। সেটা তো ঠিকই, রাফিকে মনে করবে আর কষ্ট পাবে। তবুও নিজেকে সান্ত্বনা দিতে তো দোষ নেই। মেহুল আজ ভার্সিটি যাবে বলে সকাল সকাল তৈরি হয়ে বাড়ি থেকে বের হলো। আজও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কালকের ওই বাচ্চাটা সামনে চলে আসলো। আজ আর বাচ্চাটা সাইকেল নিয়ে আসেনি, বরং হাতে কিসের যেন একটা ব্যাগ নিয়ে আসলো। সে সুন্দর করে মেহুলের সামনে এসে দাঁড়ালো, তারপর মাথা নিচু করে বলল, কালকের দুষ্টুমির জন্য সরি আন্টি। আর কখনো এমন করব না প্রমিজ। মাফ করে দিন আন্টি। আর হাতে থাকা ব্যাগটা মেহুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। বাচ্চাটা এত সুন্দর করে ইনোসেন্টভাবে বলল যে মেহুলের মন ঠাস করে গলে গেল। মেহুলও এবার নিচু হয়ে বসল। তোমার নাম কি বাবু? আমার নাম রাফিন। বাবাই ঢাকে পিকাচু বলে। ওহো, খুব সুন্দর তো। ব্যাগে কি এনেছ? এটা আপনার জন্য। মেহুল হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে দেখল এতে কাচ্চির 2টা প্যাকেট আছে, আরও কি কি যেন। মেহুল অবাক হলো, তারপর মাথায় আসলো কালকের ওই লেকটার কথা। কাল সে নেয়নি বলে আজ বাচ্চাকে দিয়ে পাঠালো ভদ্রলোক। বাহ, ভালোই তো। আচ্ছা, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি আন্টি? এই ব্যাগে কাচ্চি আছে, এখন আমার সাথে তোমাকেও এটা খেতে হবে। রাজি। মেহুলের কথায় রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাচ্চি রাফির ফেভারিট, কিন্তু বাবাই শাস্তিস্বরূপ ওকে আজ কাচ্চি কিনে দিল না। ও সাথে সাথে মাথা নাড়ালো, অর্থাৎ ও রাজি। চলো তাহলে আমার সাথে, ওই যে ওটা আমার বাসা। আন্টি 1 মিনিট, আমি বাবাইকে বলে আসি, আপনার সাথে যাব। কথাটা বলেই রাফিন দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। মেহুল রাফিনের যাওয়া দেখে পাশে তাকালো, দেখল রাফিন 2 তলা বিশিষ্ট সুন্দর একটা বাড়ির ভিতরে ছুটে গেল। ওহ, তার মানে এটাই রাফিনের বাড়ি। বাহ, সুন্দর তো বাড়িটা। এখনকার ঘটনায় মেহুলের মনটা একটু হালকা হয়ে গেল। আজ আর সে ভার্সিটি যাবে না, ঠিক করল রাফিনের সাথে কিছুক্ষণ সময় কাটাবে ভেবে। একটু পর রাফিনের সাথে কালকের সেই ভদ্রলোকও বের হয়ে আসলো বাড়ি থেকে। হ্যালো মিস মেহুল। জি মিস মেহুল, কালকের জন্য দুঃখিত। রাফিনকে কাল অনেক বকা দিয়েছি। আশা করি ও আর কখনো এমন দুষ্টুমি করবে না। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এ বয়সে তো এমন দুষ্টুমি করবেই বাচ্চারা। এটা নিয়ে আপনি অনেকবার সরি বলে ফেলছেন। আরও বলে আমাকে লজ্জা দিয়েন না প্লিজ। মেহুলের কথায় লোকটা মুচকি হেসে মাথা চুলকিয়ে বলল, জি আচ্ছা বাবাই, আমি যাই আন্টির সাথে। না বাবাই, তুমি কেন যাবা? আন্টির সমস্যা হবে তো। না না, এমন কিছু না। আমিই বলেছি ওকে আমার সাথে যেতে, আমি একা এত কিছু খেতে পারবো না। ও যদি আমার সাথে যায় তবেই আমি এই ব্যাগটা গ্রহণ করতে পারবো। নয়তো এই যে ফিরিয়ে নিন। ফিরিয়ে দেওয়ার কোন কারণ নেই। তাই মেহুলের কথায় লোকটা একটু ভাবল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যান তাহলে ওকে। কিন্তু ও যদি কোন দুষ্টুমি আবার করে তাহলে আমাকে বলবেন কিন্তু। জি অবশ্যই। ওই যে ওটা আমার বাসা, আপনি চিন্তা করবেন না, আমি আবার ওকে বাসায় পৌঁছে দিয়ে যাব। বাই দা ওয়ে, আমি নাবিল। ঠিক আছে নাবিল সাহেন, আপনি চিন্তা করবেন না। ইয়ে। তাদের কথা শেষ হলে রাফিন খুশিতে মেহুলকে জড়িয়ে ধরল। তারপর মেহুলের হাত ধরে মেহুলের বাসায় চলে এলো। বাসায় এসে মেহুল আর রাফিন মজা করে কার্টুন দেখে বিরিয়ানি খেল। সাথে আরও মজার প্যাকেট ছিল, সেগুলোও খেল। খাওয়ার পর একসাথে খেলাধুলা করল দুজন। এভাবেই মেহুল ঘণ্টাখানেক রাফিনের সাথে সময় কাটাল।
মুহূর্তের মধ্যে অচেনা বাচ্চা ছেলেটা যেন মেহুলের কত আপন হয়ে গেল। কারো সাথে সম্পর্ক হওয়া কতই সহজ না, যেই রাফিকে মেহুল 3 বছর ধরে চিনে সে কত সহজে ওকে ধোয়া দিল, আর খানিক পরিচিত হওয়া বাচ্চা ছেলে রাফিন, সে যেন মেহুলের কত বছরের চেনা কেউ। মেহুল খেয়াল করল রাফি আর রাফিনের নামেও মিল। রাফিকে নিয়ে মেহুল নিজের বাসায় আসলো। রাফি খুবই চঞ্চল ছেলে। রাফিকে সোফায় বসিয়ে মেহুল রান্নাঘরে ঢুকল। প্যাকেটে কি কি আছে সেটা বের করতে লাগল। 2 প্যাকেট বিরিয়ানির প্যাকেট আর চিপস জুস ছিল সাথে। মেহুলকে আরও চমকে দিল আরেকটা জিনিস, একটা ব্যথার মলম সাথে একটা চিঠি। মেহুল চিঠিটা খুলল। মিস, কাল আমার ছেলের জন্য আপনি পড়ে গিয়ে ব্যথা পেলেন, কোন সাহায্য তো নিতে চাননি, তাই একটু জোর করেই অধিকার ফলিয়ে ঔষধটা পাঠালাম। ব্যথা পাওয়ার সাথে সাথে মলম না লাগালে সেটার দাগ সারা জীবন থেকে যায়, তাই ব্যথা লাগলে সেটার কষ্ট সহ্য না করে মলম লাগান। নিজেকে ভালোবাসুন। মেহুল থ হয়ে গেল চিঠিটা পড়ে। লোকটা অনেক গভীর কথা বলে। কথাগুলো লোকটা এমনি বললেও কিভাবে যেন মেহুলের এখনের পরিস্থিতির সাথে মিলে গেল। মেহুল আর কিছু না ভেবে বিরিয়ানি নিয়ে রাফির কাছে গেল। রাফি বাচ্চা ছেলে, 45 বছর হবে তার। বিরিয়ানি ঠিকভাবে খেতে পারছিল না ছেলেটা, তাই মেহুল ওকে অনেক যত্ন নিয়ে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে মেহুল রাফির সাথে খেলতে শুরু করল। কিরে নাবিল, তুই রাফিনকে কার সাথে যেতে দিলি বলতো? 12টা বাজবে, এখনো কোন খবর নেই ছেলের। আহ মা, চিন্তা করো না তো, উনি আসলাম চাচাদের বাসার বরাটিয়া। আমি খোঁজ খবর নিয়েই ছেলেকে যেতে দিয়েছি। হ্যাঁ, উদ্ধার করেছ তো, যার তার সাথে ছেলেকে খেলতে পাঠিয়ে দেও। এজন্যই রাফিনটা এত বদমাশ হচ্ছে দিন দিন। আরও কথা বলতে বলতে রান্নাঘরের দিকে গেলেন সাবিহা জাহান। রাফির দাদি হন তিনি। এত সব শুনবার সময় নেই নাবিলের, তার অনেক কাজ বাকি। নাবিল জানে মেহুল ভালো মেয়ে, কালি খোঁজ নিয়েছিল সে, তাই নিশ্চিন্তমনে কাজ করতে থাকল ও। মেহুল রাফিনের সাথে এতটাই ডুবেছিল যে সকাল থেকে কখন দুপুর হয়ে গেল কেউ খেয়ালই করল না। যখন 12টার উপরে বেজে গেল তখন মেহুল টাইম খেয়াল করল। হায় আল্লাহ রাফিন, 12টার উপরে বেজে গেছে, তোমার বাবা তো এতক্ষণে আমাকে ছেলে পাচারকারী ভেবে নিয়েছে মনে হয়। মেহুলের কথা শুনে রাফিন হাসতে লাগল, যেন মজার কোন কথা শুনেছে সে। নোপ আন্টি, আমার বাবা অনেক ভালো। আচ্ছা এখন চলো বাবা, তোমাকে দিয়ে আসি। তোমার সাথে অনেক মজা লাগছিল আন্টি। বিকালে তুমি আমার সাথে আবার খেলবে তো? মন খারাপ করে কথাটা বলল ছেলেটা। মেহুলের নিজেরও এতক্ষণ ভালো লাগছিল, বাচ্চাটার সঙ্গ ছিল বলে রাফির কথাও প্রায় ভুলেছিল সে এতক্ষণ। ঠিক আছে বাবা, তুমি এখন বাসায় গিয়ে ভদ্র বাচ্চার মতো বড়দের সব কথা শুনো। বিকালে আবার সামনের ওই মাঠটায় দেখা করব তোমার সাথে, আর আইসক্রিম খাবো দুজনে, ঠিক আছে? হ্যাবোধক মাথা নাড়ালো রাফিন, তার চোখমুখে যেন খুশি উপচে পড়ছে মেহুলের কথা শুনে। মেহুল ওকে নিয়ে ওদের বাসার দিকে রওনা দিল। 2বার কলিং বেল বাজালে সাবিহা এসে দরজা খুললেন। বাইরে অচেনা একটা মেয়ের সাথে নাতিকে দেখে অবাক হলে উনি তো ভেবেছিলেন নাবিলের পরিচিত সেই ব্যাচালার ছেলেগুলোর হাতে বুঝি রাফিনকে আবারও দিয়ে এসেছে, তাই তো এত রাগ ঝাড়ছিলেন তিনি। কিন্তু একটা মেয়েকে দেখে অবাকই হলেন। আসসালামু আলাইকুম আন্টি, আমি মেহুল। রাফিন এতক্ষণ আমার সাথেই ছিল। ওয়ালাইকুমুস সালাম, আসো ভিতরে আসো। ওদের কথার মাঝে রাফিন ভিতরে চলে গেল। না আন্টি, আজ আর না। আমি অনেক দুঃখিত এতক্ষণ রাফিনকে সাথে রেখেছি। আসলে ওর সাথে খেলতে খেলতে সময় কখন চলে গিয়েছে বুঝতে পারিনি। প্লিজ মাফ করে দিয়েন। আজ আসি তবে আন্টি, আসসালামু আলাইকুম। সাবিহা জাহানকে কিছু বলার সুযোগ না দিয়েই মেহুল এক নাগারে কথাগুলো বলে চলে আসলো। মূলত সে পালিয়ে আসলো। একদিনের পরিচয় একটা ছেলেকে এতক্ষণ নিজের কাছে রাখার কারণে একটু অস্বস্তি হচ্ছিল ওর সাবিহার জাহানের সামনে। না জানি রাফিনের মা ওকে কি ভাবল। এসব ভেবেই আরও পালালো মেয়েটা। সাবিহা জাহান এতক্ষণ রেগেছিলেন রাফিন কার না কার সাথে আছে ভেবে, কিন্তু মেহুলের কথা আর ব্যবহার দেখে উনি মুগ্ধ হয়ে গেলেন। ওনার সব রাগ পড়ে গেল। মেহুল দুপুরে গোসল করে নাবিলের দেওয়া মলমটা হাতে লাগালো। আসলেই অনেকখানি ছুলে গিয়েছিল, দাগ পড়ে যাচ্ছিল। মেহুল হাতে ফোনটা নিয়ে রাফির আইডিতে ঢুকল। রাফি পিকগুলো দিয়ে ওকে মেসেঞ্জারে ব্লক করে দিয়েছে। যেখানে ও রাফিকে ব্লক করবে, সব কিছু শেষ করবে, সেখানে কি না রাফি এসব করছে। মেহুল তাচ্ছিল্য হাসল। জীবনে ও কাকে বিশ্বাস করবে আর? মেহুল ভাববে না আর এসব ঠিক করেছিল, কিন্তু সব কিছু তো এত সহজ না। না চাইতেও ভাবনাগুলো চলে আসে। কত সুন্দর সময় ছিল তাদের। রাফি কত ভালোবাসত ওকে। একদিন ওকে না দেখলে ছেলেটা পাগলের মতো আচরণ করত। মেহুল আগে ভার্সিটির হোস্টেলে থাকত, সেখানে রাফি অনেক পাগলামি করেছে তার জন্য।
হোস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকত ঘন্টার পর ঘন্টা শুধু মেহুলকে একটু দেখার জন্য। হোস্টেলের সিনিয়র জুনিয়ররা সবাই ওদের এক নামে চিনত, ওর রুমমেটরা তো ওকে নিয়ে জেলাসও হতো। কতটাই না সোনালি দিন ছিল ওদের। প্রেমের শুরুতে বুঝি সব কিছুই এত রঙিনী হয়, তারপর আস্তে আস্তে সব রং ফিকে হয়ে যায়। তাই তো আগের রাফির সাথে এখনকার রাফির কেন মিল নেই। মানুষ আসলেই পরিবর্তনশীল। মেহুল দুপুরে দুঃখ বিলাস করতে করতেই ঘুমিয়ে গিয়েছিল। উঠেছে একবারে মাগরিবের আজান শুনে। সে এত ঘুমকাতুরে কখনোই ছিল না, কিন্তু আজ 2 দিন ধরে ওর শুধু ঘুম পাচ্ছে। মেহুলের মন খারাপ থাকলে ওর খালি ঘুম পায়, এটা ছোট সময় থেকেই একটা অভ্যাস ওর। সন্ধ্যা হয়ে গিয়েছে ভেবে মেহুল একটু কষ্ট পেলে। দুপুরে রাফিনকে ওয়াদা করেছিল বিকালে দেখা করবে, আইসক্রিম খাবে বলে, কিন্তু প্রমিসটা রাখতে পারল না। না জানি ছেলেটা মন খারাপ করেছে ওর সাথে। তারপর আবার ভাবল কাল ছেলেটাকে সারপ্রাইজ দিয়ে সরি বলবে, এটা ভেবেই মেহুল আজকের মতো মনকে বুঝো দিল। অন্যদিকে রাফিন বিকালে নাবিলের কাছে কান্না করেছে মেহুলের কাছে যাবে বলে। নাবিল বাধ্য হয়ে পড়ে রাফিনকে নিয়ে বের হয়েছে। মেহুলকে মাঠে খুঁজল, দুজন না পেয়ে অনেকক্ষণ অপেক্ষা করল। তারপর রাফিনের জোড়াজুড়িতে মেহুলের বাড়ি অবধি গিয়েছে রাফিনকে নিয়ে নাবিল। কিন্তু মেহুল অসুস্থ ভেবে তাকে আর ডিস্টার্ব করেনি নাবিল। রাফি কান্না করেছে অনেক, সে দেখা করবেই মেহুলের সাথে, বাধ্য হয়ে নাবিল বকে ছেলেকে ঘরে এনেছে। নাবিল ভাবছে একদিনেই ছেলেটা এত পাগল হয়ে গেলে মেয়েটার জন্য। পরের দিন সকালে মেহুল ভার্সিটিতে গেল। মেহুলকে ক্লাসে ঢুকতে দেখে সিনহা দৌড়ে এসে ওর পাশে বসল। দোস্ত তুই ঠিক আছিস? হ্যাঁ, কেন, আমার আবার কি হবে? মেহুলকে এত স্বাভাবিক দেখে অবাক হলো সিনহা। সে ভেবেছিল মেহুল হয়তো অনেক ভেঙে পড়েছে। রাফির ব্যাপারটা আমরা জানি দোস্ত, তাই নিজেকে শক্ত দেখানোর নাটক করিস না প্লিজ। মানে? হ্যাঁ, ক্লাসের প্রায় সবাই জানে তোদের ব্রেকআপ হয়ে গিয়েছে। মেহুল কিছুই বুঝতে পারছে না। ওদের ব্যাপার সবাই জানল কিভাবে? মেহুলকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে সিনহা নিজেই আবার বলা শুরু করল। তুই তো কাল আসিসনি। রাফি, কাল ওদের ব্যাচের ওই চিপকু মেয়েটা আছে না ফারিয়া, ওর সাথে ডেটে গিয়েছিল। ওরা নাকি লাইব্রেরিতে লিপ কিস করছিল, তখন ধরা খেয়েছে। তারপরই তো বের হলো তোদের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই রাফি এখন ফারিয়ার সাথে আছে। তখনই আমরা বুঝেছিলাম তুই কেন ভার্সিটি আসছিস না। রাফির উপর ঘৃণা আরও বেড়ে গেল মেহুলের। এত ভালো জানতো রাফিকে, আর সে কিনা এতটা নিচে নেমে গিয়েছে যে ভার্সিটিতে এসব শুরু করে দিয়েছে। আসলেই কি সে ভালো ছিল, নাকি মেহুলকে ভোগ করার জন্য নাটক করেছিল এতদিন, কে জানে। মেহুলকে চুপ থাকতে দেখে সিনহা আবার বলল, দোস্ত তুই কষ্ট পাস না রাফি কুত্তাটার জন্য। ও তোর যোগ্যই না। ও একদিন ঠিকই বুঝবে দেখিস। কি ছেড়ে কি ধরেছে ছি। মাথার মধ্যে চাপ নিয়েই ক্লাস শেষ করল মেহুল। 2টা ক্লাসই ছিল আজ। সব শেষে মেহুল ভার্সিটি থেকে বের হবে এমন সময়ই ওর মনে হলো ভার্সিটির বাগানের জবা ফুলের গাছ থেকে কয়টা জবা ফুল নিয়ে গিয়ে রাফিনকে দিবে সে। রাফিন কাল কথায় কথায় বলেছিল ওর জবা ফুল অনেক পছন্দ। এটা নিয়ে গিয়ে ছেলেটাকে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। তাই মেহুল ভার্সিটির পেছনের দিকে বাগানে গেল। ফুল ছিঁড়ে যখন ফিরে আসবে তখনই ওর সামনে রাফি আর ফারিয়া এসে দাঁড়ালো। রাফি শয়তানি হাসি হাসছে মেহুলকে দেখে। ওদের দেখে মেহুলের মাথায় রাগ উঠে গেল। তবুও সে কোন ঝামেলা না করে নিজেকে সামলিয়ে চুপচাপ তাদের পাশ কাটিয়ে চলে আসতে নিল। তখন আবারও রাফি এসে পথ আটকিয়ে দাঁড়ালো। কি জান, কেমন দিলাম সারপ্রাইজটা? এখন বুঝো কি রত্ন হারিয়েছ অবহেলা করে। আরে ওকে কি বলছো রাফি? ওর তো ক্লাসই লো। ও যে তোমার সাথে এতদিন থাকতে পেরেছে এটাই তো ওর ভাগ্য। বলেছিলাম না আমার কথায় রাজি হও, কিন্তু হলে না। তুমি তো ভেবেছিলা তুমি ছাড়া আমার কোন উপায় থাকবে না আমার। দেখেছ তো নিশ্চয়ই, ভাত ছিটালে কাকের যে অভাব হয় না। নিজেকে এত চরিত্রবান বানিয়ে লাভটা কি হলো, সেই তো ভালোবাসা হারালা। এবার আর রাগটা কন্ট্রোল করল না মেহুল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় দিল রাফির গালে। ফারিয়া এতে অবাক হয়ে গেলে, এত বড় সাহস তো। চুপ ফারিয়া, আমাদের মধ্যে আসবে না, নাইলে এর ফল ভালো হবে না। ফারিয়াকে চুপ করিয়ে আবার রাফির দিকে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস রাফি তোর এসব কাণ্ড দেখে কান্না করে মরব আমি? তোর উপর আসলে করুণা হয় আমার। এতটা নিচে মানুষ নামতে পারে তোকে না দেখলে জানতাম না। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিস? তোকে তো। থাপ্পড় খেয়ে রাফিও রেগে গেল। সে উল্টে মেহুলকে থাপ্পড় মারতে চাইল, কিন্তু পারল না। মেহুল ওর হাতটা ধরে ফেলল। খবরদার রাফি, এই সাহস দেখাবি না, আমাকে দুর্বল ভাববি না একদম। আমার সাথে এতদিন রিলেশনে থেকে এতটুকুতে বুঝেই গিয়েছিস আমি রাগলে কতটুকু ভয়ঙ্কর হতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, ভাত ছিটালে কাকের অভাব হয় না।
তুই ওই ভাড়া করা বস্তুয়া পচা মেয়েদের ঠিকই পাবি চাহিদা পূরণের জন্য, কিন্তু ভালোবাসা ওটা আর পাবি না। মা মেয়েরাই আসবে তোর কাছে, ভালো কেউ না। মনে রাখিস। আর কি বললি? ভালোবাসা হারিয়েছি আমি? ভালোবাসা কাকে বলে সেটাই তো জানিস না তুই। ভালোবাসাতে কোন চাহিদা থাকে না বেঈমান? ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য যদি নিজের শরীর বিলিয়ে দিতে হয় তাহলে এমন ভালোবাসা আমার লাগবে না। তোর মতো চরিত্রহীনের সাথে ফারিয়ার মতো 12 ভামিয়েই মানিয়েছে। তুই তোর লাইফ এভাবেই এনজয় করতে থাক, আমিও তোর মতো বেঈমানকে ছাড়া খুশি খুশি জীবন কাটিয়ে দেখাবো। লজ্জা থাকলে আর কখনো আমার সাথে কথা বলতে আসবি না। মেহুল ওদের রেখেই চলে আসলো। কিন্তু মেহুলের কথা আর থাপ্পড়ে রাফির চোখে জ্বলছিল বদলার আগুন। মেহুল ভার্সিটি থেকে যখন বাসার কাছাকাছি এসে পড়েছে তখন সময় দুপুর। কাঠফাটা রোদে ওর মুখের অবস্থা নাজেহাল। ও যখন রাফিনদের বাড়ি পার হবে তখন গেট থেকে দেখতে পেল রাফিন বাড়ির সামনের বাগানে সাইকেল চালাচ্ছে। মেহুল আরেকটু দেখার চেষ্টা করল আর তাতে বুঝল রাফিনের মন খারাপ। তাই মেহুল বাড়ি যাওয়ার আগে রাফিনের সাথে দেখা করতে গেল। রাফিন একা একা এই রোদের মধ্যে সাইকেল চালাচ্ছিল। ওর মন কাল থেকে ভালো নেই। বাবাইও ওকে বকা দিয়েছে, তাই ও বাবাইয়ের সাথেও কথা বলছে না। রাগ করেই এখানে এসে বসে আছে। রাফিন দেখল ওর সামনে কে যেন এসে দাঁড়িয়েছে। তাই সে উপরে তাকাতেই দেখল তার মেহুল আন্টি। মেহুল রাফিনের সামনে এসে বসল। কালকের জন্য সরি বাবা, আমার শরীরটা একটু খারাপ ছিল তো তাই আর বের হতে পারিনি। প্লিজ আন্টিকে মাফ করে দেও। মেহুল আন্টির শরীর খারাপ ছিল এটা শুনে রাফিন আর রাগ রাখল না। এখন তুমি ভালো আছো তো আন্টি? হ্যাঁ বাবা, এখন আমি ভালো আছি, আর আন্টি তোমার জন্য সারপ্রাইজও এনেছি। মেহুল ব্যাগ থেকে জবা ফুল আর আইসক্রিমটা বের করে রাফিনের সামনে ধরল। জবা ফুলটা নষ্ট হয়ে গিয়েছে ব্যাগে রাখার কারণে, তবুও দেখতে খারাপ লাগছে না। আইসক্রিমটা মেহুল আসার সময় নিয়ে এসেছিল দোকান থেকে, বিকেলে রাফিনকে দিবে বলে, কিন্তু এখন দিয়ে দিল। এমন সারপ্রাইজ পেয়ে রাফিন খুশিতে লাফিয়ে উঠল। মেহুলকে জড়িয়ে ধরল আদরে। মেহুলও রাফিনকে খুশি করতে পেরে আনন্দ পেল আর ছেলেটাকে আগলিয়ে নিল। তারা বাগানের কর্নারে বসার চেয়ার ছিল, সেখানে বসে আইসক্রিম খেতে লাগল। রাফিন অনেক খুশি। সে যেন মন খুলে হাসছিল আজ মেহুলের সাথে। অন্যদিকে তারা জানেই না তাদের এসব খুনসুটি নাবিল তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখছে। নাবিল কাজ থেকে ব্রেক নেওয়ার জন্য চা হাতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল, তখনই নিচের দৃশ্যগুলো ওর চোখে পড়ল। না চাইতেও নাবিল বারবার মেহুলের দিকে তাকাচ্ছে। সে জানে এটা ঠিক না, তবুও সে নিজের চোখকে কন্ট্রোল করতে পারছে না। অনেকদিন পর নাবিল আজ ছেলেকে এভাবে হাসতে দেখছে। হয়তো এজন্যই মেহুলের প্রতি তার এত মুগ্ধতা কাজ করছে। আন্টি, তুমি এখন আমার সাথে আইসক্রিম খেয়েছো, তার মানে বিকেলে আর আমার সাথে ঘুরতে যাবে না? ইমম, যদি না বলি? তুমি কথা দিয়েছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা তাহলে আজ বিকেলে পাক্কা আমি মাঠে আসবো আর আমরা একসাথে ঘুরবো, ঠিক আছে বাবা? ঠিক আছে আন্টি, কিন্তু কালকের জন্য বাবা রাগ করে আছে, আজ আমাকে দিবে না বের হতে? রাফিনের মুখটা দুঃখে ভরে গেল। মেহুলের মায়া লাগল। মন খারাপ করে না বাবা, তুমি আসরের আজান দিলে রেডি হয়ে থেকো, আমি নিতে আসবো তোমাকে। নাবিল সাহেব না দিলে আমি কথা বলে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সত্যি আন্টি, তাহলে ঠিক আছে। মেহুল বাসায় চলে এলো। এইটুকু বাচ্চা ছেলে রাফিন কিন্তু কথা বলে একদম বড়দের মতো, কি যেন দুঃখ ওর চোখে তাকালেই মেহুলের মায়া লাগে। আজ আর মেহুল ঘুমালো না। ঘরের সব কাজ করতে করতেই আসরের আজান দিয়ে দিল, তাই ও নিজেও রেডি হয়ে বের হলো। তাদের বাসার একটু সামনেই একটা খেলার মাঠ আছে। সেখানেই গিয়ে সে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখল রাফিন বা ওর বাবা কেউ আসছে না, তখন ও বুঝল আসলেই নাবিল সাহেব আজ ছেলেকে বের হতে দেননি। তাই দীর্ঘশ্বাস ফেলে মেহুল রাফিনের বাড়ির দিকে আগাল। কলিংবেলের শব্দে সাবিহা জাহান এসে দরজা খুললেন। আজও কালকের ওই মেয়েটাকে দেখে তিনি খুশিই হলেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুমুস সালাম। ও তুমি, আসো আসো, ভিতরে আসো। না আন্টি, আসলে আজ আর তোমার কোনো বাহানা শুনব না বাপু। আসো, ভিতরে এসে যা বলার বলবে, আমি তারপর শুনব। এত আন্তরিকতায় মেহুল আর মানা করতে পারল না। ভিতরে এসে সোফায় বসল। কি খাবে বলো? না না আন্টি, কিছু খাবো না এখন। আসলে আমি এসেছিলাম রাফিনের জন্য। ও আমাকে কাল বলেছিল বিকেলে আমার সাথে ঘুরবে, কিন্তু আমি কাল আসতে পারিনি বলে ওর মন খারাপ ছিল, তাই আজ নিয়ে যাব বলেছিলাম, যদি ওকে একটু দিতেন আমার সাথে। হ্যাঁ আমি জানি সব কিছুই। তুমি এত হিচকিচাচ্ছ কেন? বাবা ছেলে তো সেই কখন থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। তুমি একটু বসো, ওরা এই নিচে নামবে বলে। বাবা ছেলে?
না মানে রাফিন তো বলছিল নাবিল সাহেব নাকি ওকে আজ বের হতে দিবে না। তাই আমি এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ দিতই তো না, কিন্তু পরে কি হলো কে জানে, বলল আজ সেও নাকি যাবে সাথে ঘুরতে। অবশ্য ও কোথাও বের হয় না আজ, ছেলের অছিলায় যদি একটু ঘুরে তাহলে ও ভালোই। ও তাহলে আজ তারা বের হবে, তাহলে আমি আজ আসি আন্টি। আরে না, তুমি চলে যাবে কেন, তোমার সাথেই তো বের হবে বলে রাফিন রেডি হচ্ছে। শুধু তোমাদের সাথে নাবিলও যাবে। তুমি বসো, আমি আসছি। মেহুলের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন কি তাহলে নাবিলও যাবে ওদের সঙ্গে? নাবিলের সাথে কিভাবে যাবে ও? কালকের ওই চিঠি আর মলম, ওটার জন্য এখনও মেহুলের কেমন জানি লাগছে। মেহুলকে বসিয়ে সাবিহা গেলেন রান্নাঘরে নাস্তা আনতে। মেহুল এই অবধি দুইবার এসেছে তাদের বাড়িতে, কিন্তু একবারও সে রাফিনের মাকে দেখল না। বিষয়টা একটু অদ্ভুত লাগলো তার কাছে। মেহুলের ভাবনার মাঝে নাবিল আর রাফিন ড্রয়িং রুমে আসলো। মেহুলকে তাদের ঘরে বসে থাকতে দেখে রাফিন দৌড়ে তার কাছে আসলো। আন্টি অয়, তুমি এসেছ? মেহুল রাফিনকে জড়িয়ে ধরে বলল। হ্যাঁ বাবা এসেছি, প্রমিস করেছি, আসতে তো হতোই আমাকে। ওয়াও রাফিন, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তারা বাসা থেকে বের হয়ে সামনের মাঠে এলো। আশেপাশের বাসার ছেলেরা ফুটবল খেলছে। তারা দাঁড়িয়ে সেই খেলা দেখতে লাগল। নাবিল এতক্ষণ চুপ ছিল, তারপর মেহুলকে উদ্দেশ্য করে বলল, মিস মেহুল, যদি কিছু মনে না করেন তাহলে আমরা অন্য কোথাও যাই। যেহেতু ঘুরতে বের হয়েছি বাসার সামনে, তো আর ঘোরাঘুরি করে মজা পাওয়া যাবে না। সরি মি, আমি জানি আপনার সাথে মাত্রই পরিচয় হয়েছে আমাদের, তাই এভাবে বলায় আপনি মানা করবেন সেটাই আশা করেছি আমি, কিন্তু আপনি ব্যাপারটা ইজিভাবে নিতে পারেন। আসলে রাফিনকে নিয়ে আমি কোথাও বেড়াতে যেতে পারি না, কিন্তু আজ যাব ঠিক করেছিলাম। এখন আপনি ওর সাথে গেলে রাফিন অনেক খুশি হবে। প্লিজ রাফিনের জন্য চলুন আমাদের সাথে। মেহুল কি করবে বুঝতে পারছে না। এভাবে একজন বিবাহিত পুরুষের সাথে কোথাও যাওয়া তো ঠিক হবে না। আবার রাফিনকে কথাও দিয়েছে আজ তার সাথে ঘুরতে যাবে। নাবিল না থাকলে ইজিলি সে রাফিনকে নিয়ে ঘুরতে পারত। আন্টি আন্টি চলো না আমাদের সাথে। চলে না আন্টি প্লিজ। রাফিন এত করে বলছে তাই আর মেহুল মানা করল না। সে ভাবল একদিনেরই তো ব্যাপার। আজকের পর রাফিনকে এমন প্রমিজও কখনো করবে না, আর কোথাও যাবেও না। তারা হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টের সামনে এলো। নাবিলি মূলত এখানে নিয়ে এসেছে তাদের। তারা ভিতরে প্রবেশ করতেই তাদের দেখে ম্যানেজার দৌড়ে আসলো। বিনয়ের সাথে বলল, হ্যালো স্যার। হ্যালো ম্যাম। স্যার আজ সাথে গেস্ট নিয়ে আসবেন বলেননি তো? ও ও, ছোট স্যারও আছেন দেখছি। হ্যাঁ হঠাৎ প্ল্যান হলো তাই জানাইনি। খুব স্পেশাল গেস্ট নিয়ে এসেছি কিন্তু ম্যানেজার সাহেব, তাই খাবারে যেন কোন সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, আমি নিজে সব দেখছি। আপনারা বসুন প্লিজ। নাবিল মেহুলের দিকে তাকিয়ে বলল, আসুন মেহুল, আমরা ওই কর্নারের টেবিলে বসি। মেহুলও সায় জানালো। মেহুলের কাছে রেস্টুরেন্টটার ডেকোরেশন খুবই সুন্দর লাগলো। আগে কখনো আসেনি সে এখানে। বাসার কাছে এত সুন্দর রেস্টুরেন্ট আছে জানলে সে আরও আগেই আসতো এখানে। অনেক সুন্দর তো রেস্টুরেন্টটা। আপনি এখানকার রেগুলার কাস্টমার নাকি? ম্যানেজার অবধি ওয়েলকাম করতে চলে আসলো। হ্যাঁ রেগুলার কাস্টমারই বলতে পারেন, কারণ এটা আমারই রেস্টুরেন্ট। কি? বিস্মিত হলো মেহুল। এই জন্যই তো তাদের এত খাতির যত্ন করা হচ্ছিল। তাহলে নাবিলের এই ব্যবসা? জি, এজন্যই এখানে নিয়ে আসলাম আপনাদের। আশা করি আপনার খারাপ লাগবে না। আচ্ছা বসুন আপনারা, আমি খাবার অর্ডার দিয়ে আসছি। নাবিল চলে গেলে মেহুল রাফিনের সাথে গল্প করতে থাকল। রাফিন, এভাবে যে তুমি আর তোমার বাবা আমার সাথে এসেছো এখানে, তোমার আম্মু জানলে তোমার আর তোমার আব্বুর সাথে রাগ করবে না? তোমার আম্মুকেও সাথে নিয়ে আসা উচিত ছিল তোমার। আম্মু? হ্যাঁ তোমার আম্মু। আমার আম্মু কিভাবে আসবে আন্টি? আমার আম্মু তো এখানে থাকে না। ওমা তাই নাকি? তাহলে কোথায় গিয়েছে তোমার আম্মু? আমার আম্মু তো ওই আকাশে থাকে। ওখান থেকে কিভাবে আসবে? কথাটা বলার সময় রাফিনের চোখটা ছলছল করছিল। মেহুল থ হয়ে গেল শুনে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাফিনের তাহলে মা নেই? সে রাফিনকে টেনে জড়িয়ে ধরল। এই জন্যই তো তাদের বাড়িতে একবারও ওর মাকে দেখতে পেল না মেহুল। ইস, তাহলে এই জন্যই ছেলেটা এত মন খারাপ করে থাকে সব সময়, আর তার সাথেও এত তাড়াতাড়ি মিশে গিয়েছে। বাচ্চাটা একদম ভালোবাসার কাঙ্গাল। এর মধ্যেই নাবিল চলে এলো, সাথে খাবার নিয়ে এসেছে সে। এখানের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলো সে নিয়ে এসেছে। এই যে খাবার চলে এসেছে। নিন মেহুল, এবার খাওয়া শুরু করুন আর বলুন ডেকোরেশনের পাশাপাশি আমার রেস্টুরেন্টের খাবার কেমন লাগলো। রাফিন, বাবার কাছে এসো, বাবাই খাইয়ে দিচ্ছি। না বাবাই, আজ আমি আন্টির হাতে খাবো। রাফিন, আন্টি ও তো খাবে, তোমাকে খাইয়ে দিলে আন্টি কিভাবে খাবে? জিদ করো না, এদিকে এসো।
থাক না, ওকে আমিই খাইয়ে দিব, সাথে নিজেও খাবো, আমার সমস্যা হবে না, প্লিজ মানা করিয়েন না। আপনিও শুরু করুন। খাবার প্রায় শেষের দিকে। মেহুল নাবিলকে জিজ্ঞেস করবে নাকি করবে না বুঝতে পারছে না। মেহুলকে হাঁসফাঁস করতে দেখে নাবিল নিজেই বলল, আমাকে কি কিছু বলতে চান মেহুল? এবার মেহুল বলা শুরু করল, আসলে আপনি কি মনে করেন তাই জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। কি জানতে চান নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। বলতে পারলে আমি অবশ্যই বলবো। রাফিনের মা, আসলে ওনার সাথে কি হয়েছিল? রাফিনের মায়ের কথা শুনে নাবিলের চেহারা হঠাৎ করে শক্ত হয়ে গেল, তবুও সে বলল, ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মানে ডেলিভারির সময় মারা যায়। তখন থেকেই ওকে আমি আর মা মিলে সামলাচ্ছি। সেদিনের পর আজ 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। মেহুলের মধ্যে অনেকবার রাফিনের সাথে দেখা করেছে। রাফিনের প্রতি ওর কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছে। ছেলেটার মা নেই, এটার জন্য হয়তো ওর জন্য মায়া একটু বেশি কাজ করছে। আবার রাফিন ছিল বলেই তো মেহুল রাফির দেওয়া কষ্ট ভুলে থাকতে পেরেছে। যখন মেহুলের সবচেয়ে বড় কষ্টের শুরু হয়েছিল তখনই রাফিন আর নাবিলের সাথে তার পরিচয় হয়। রাফিনের বাচ্চামি আর ভালোবাসাতেই মেহুল নতুনভাবে হাসতে শিখেছে। এর মধ্যে সাবিহা জাহানের সাথেও সম্পর্ক একটু গভীর হয়েছে। মেহুলও বাড়িতে যাতায়াত করছে, আবার মেহুল কোনো দিন না গেলে সাবিহা জাহান আর রাফিন মেহুলের বাসায় চলে আসে, তারা আড্ডা দেয়। মেহুলের এই নতুন সম্পর্কগুলো ভালোই লাগছে। তার দিন হাসি খুশি কাটছে এখন। মেহুলের রুমমেটের বিয়ে হয়ে গিয়েছে হঠাৎ, তাই সে এই বাসা ছেড়ে দিয়েছে। এখন নতুন রুমমেট আসা অবধি মেহুল একাই থাকছে এখানে। 2 দিন আগে সাবিহা জাহানের কাছে মেহুল রাফিনের মায়ের কথা জিজ্ঞাসা করেছিল। নাবিলের মতো তিনিও প্রথমে মুখটা শক্ত করেছিলেন, যেন এ ব্যাপারে কিছু বলতে চান না, কিন্তু পরে কি মনে করে যেন বললেন। নাবিলের বিয়ের পর 1 মাস পার না হতেই শুনি ওর বউ রিয়া প্রেগন্যান্ট। আমি প্রথম খুশি হয়েছিলাম, কিন্তু ওদের সংসারটা কেমন যেন অগোছালো ছিল। নাবিল বিয়ের আগে যেমন খুশি ছিল, বিয়ের পর কেন যেন ওকে আমি হাসতে দেখিনি। এমনকি রিয়া প্রেগন্যান্ট জেনে ওর মধ্যে কোন হেলদোল ছিল না। তারপর ওদের বিয়ের 8 মাস না হতেই রিয়ার লেবার পেইন উঠে আর রাফিন হয়। রাফিনের জন্মের সময়ই রিয়া মারা যায়। এত তাড়াতাড়ি বাচ্চা হওয়াটা অস্বাভাবিক লাগলেও রিয়ার চলে যাওয়ায় সব কিছুর অন্ত হয়ে যায় সেখানেই। এসব শুনে মেহুল বুঝেছিল এখানে কোন রহস্য অবশ্যই আছে, যা নাবিল আর রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ মেহুলের মা রুমা বেগম আসবে 2 দিনের জন্য ওর কাছে। তিনি ডাক্তার দেখাবেন, তাই মেহুলের কাছে থাকবেন। এ কথা সাবিহা জাহান শুনে আবার মেহুল আর ওর মাকে দাওয়াত দিয়েছেন তাদের বাড়িতে। মেহুল এভাবে মাকে নিয়ে যাবে না কখনোই ওনাদের ওখানে, কিন্তু তারপরও সে মানা করেনি। মুখের উপর মানা করাটা অসভ্যতা হয়ে যায়। দরজার শব্দে মেহুল গিয়ে দরজা খুলল। রুমা বেগম এসেছেন। তিনি এর আগেও এসেছেন এখানে, তাই আজও আসতে কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম, ভালো আছি রে মা, কিন্তু তোর এ অবস্থা কেন, খাস না নাকি কিছু? শুরু হলো তো তোমার এসব কথা। আমি ঠিকই আছি মা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ব্যাপার না, দেখ তোর জন্য কি কি এসেছি। 2 দিনেই দেখিস খাইয়ে তোকে কি থেকে কি বানাই। মেহুল হাসল মায়ের কথা শুনে। রুমা বেগম এমনই, সব সময় ওর খাওয়া নিয়ে ওনার আফসোস। মেহুল দেখল ব্যাগ ভর্তি খাবার রান্না করে নিয়ে এসেছেন তিনি। মায়েরা এমনই হয়, সন্তানকে অনেকদিন পর কাছে পেলে তারা পারেন না কলিজা কেটে খাইয়ে দিবেন। মেহুল মায়ের সাথে ভরপুর কথা বলল। এতদিন পর মাকে কাছে পেয়ে মেহুল অর্ধরাত অবধি মায়ের কোলে শুয়ে গল্প করেছে। রুমা বেগম গ্রামের সব কথা মেয়েকে বলেছেন। মেহুলের একটা ছোট ভাই আছে, তাকে নিয়েই বেশি বলেছেন। পরের দিন সকালে মেহুল রুমা বেগমকে নিয়ে হাসপাতালে যায়। ওনার কিছু টেস্ট করিয়ে তারা বাসায় ফিরে আসে। রিপোর্ট কাল দিলে তখন ডাক্তার দেখাতে পারবে। মা মেয়ে যখন রাফিনদের বাড়ি পার হবে তখনই সাবিহা জাহান রিকশা থেকে নামলেন। উনি বাজার করতে গিয়েছিলেন, মেহুলকে দেখেই তাকে আটকালেন। আরে মেহুল না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুমুস সালাম। মেহুল, উনি ভাবি নাকি? জি আন্টি, আমার আম্মু। ভালে আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ। আপনি? রুমা বেগম মেয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে মেহুল বলে, মা তোমাকে বলেছিলাম না একটা আন্টির কথা, উনি সেই সাবিহা আন্টি। ও হ্যাঁ, এবার বুঝেছি। জি আপা, মেহুল তো আপনার কথা আমাকে ফোনে বলেছে। আপনি নাকি ওকে অনেক আদর করেন। না ভাবি, এত আদর তো করতে পারি না, আপনার মেয়ে তো আসে না আমাদের বাড়িতে এত, তাই আমিই চলে যাই। একা বাড়িতে থাকি, বয়সও হয়েছে বুঝেনই তো, তাই আপনার মেয়েকেই একটু বিরক্ত করি। সমস্যা নেই আপা, এই শহরে মেয়েটা একা থাকে, আমার আরও ভয় করে ওকে নিয়ে, কিন্তু আপনি খোঁজ খবর রাখেন মেয়েটার, এটা শুনে আমি একটু শান্তি পেয়েছিলাম।
ভাবি ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গিয়েছে। মেহুলকে আমি বলেছিলাম আপনি আসলে আমার বাড়িতে দাওয়াত আপনাদের। এখন আপনাকে পেয়েছি তাই আপনাকেই সরাসরি বলছি আজ রাতে আমাদের বাসায় খাবার খাবেন আপনি আর মেহুল। আচ্ছা আপা দেখি চেষ্টা করে। না ভাবি চেষ্টা না আমি সব আয়োজন করে আপনাদের অপেক্ষায় থাকব। আচ্ছা আপা এখন আসি তবে। মেহুল চায়নি ওনাদের বাসায় যেতে মাকে নিয়ে কিন্তু এভাবে সাবিহার সাথে দেখা আর তিনি যেভাবে মাকে বলল এবার মনে হচ্ছে না চাইতেও যেতে হবে। প্রথম পরিচয় তাদের দুইজনের কথাবার্তা শুনে মেহুলের মনে হচ্ছে তারা যেন কতদিনের পরিচিত। রাতে মেহুল আর রুমা বেগম গেলেন রাফিনদের বাড়িতে। সাবিহা জাহান এলাহি কাণ্ডে করেছেন। নানা পদ রান্না করেছেন তাদের জন্য। তারা যেতেই সাবিহা আর রুমা বেগম দুইজন বান্ধবীর মতো আড্ডা দেওয়া শুরু করে দিলেন। মেহুল এসেছে কিন্তু রাফিন তার কাছে আসেনি ব্যাপারটা মেহুলের খটকা লাগলো তাই তো সাবিহাকে বলল, আন্টি আজ আমি আসলাম আর রাফিন আমার কাছে আসলো না বুঝলাম না তো। ও কি বাসায় নেই? আরে মা ও তো তুমি রাতে আসবে বলে লাফাচ্ছিল পরে বিকেলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। তাই ঘরে শুয়ে আছে। আল্লাহ আন্টি আগে বলবেন না। বেশি ব্যথা পেয়েছে নাকি এখন কেমন আছে? মেহুলের এত অস্থিরতা দেখে মুচকি হাসলেন তিনি। বললেন, না বেশি ব্যথা পায়নি হাঁটুতে একটু ছুলে গেছে কান্না করেছে অনেক। আমি যাই ওর কাছে আন্টি দেখা করে আসি। মেহুল উঠে রাফিনের ঘরের দিকে যেতে নিলে সাবিহা পিছন থেকে আবারও বললেন, মেহুল ও নাবিলের ঘরে শুয়ে আছে ওখানেই যাও। জি ঠিক আছে আন্টি। মেহুল রাফিনের ঘরে আরেকদিন গিয়েছিল কিন্তু নাবিলের ঘরে কখনো যায়নি। রাফিনের সাথের ঘরই নাবিলের এটা রাফিন তাকে বলেছিল তাই সে চিনে। নাবিলের রুমের সামনে এসে মেহুল দরজায় নক করল। নাবিল এ সময় বাসায় থাকে না সে মূলত সারাদিন বাসায় থাকে আর সন্ধ্যার পরে রেস্টুরেন্টে যায় ঢাকা শহরে রাতেই কাস্টমার বেশি হয়। তাই সে রাতে গিয়ে সারাদিনের হিসাব করে আর অনেক রাত করে বাসায় আসে। তাই মেহুল সিউর এখন নাবিল থাকবে না ঘরে তবুও সে নক করল যদি বাই চান্স আজ সে বাড়িতেই থাকে। কিছুক্ষণ বাইরে থেকে যখন দেখল কোন সারা শব্দ নেই ভিতর থেকে তখন মেহুল ঘরে প্রবেশ করল। রাফিন বিছানায় ঘুমিয়ে পড়েছে। হাঁটুতে ছুলে গেছে সেখানে ঔষধ লাগানো। মেহুল বিছানায় গিয়ে রাফিনের মাথার কাছে বসল তারপর রাফিনের মাথায় হাত বুলাতে লাগল। বাচ্চাটা ব্যথা পেয়ে কান্না করে ঘুমিয়ে পড়েছে। নাবিল বাথরুম থেকে ঘরে এসে দেখল মেহুল রাফিনের চুলে হাত ভোলাচ্ছে। নাবিলের দৃশ্যটা দেখে কি হলো কে জানে তার ভিতরটা নাড়িয়ে দিল। অন্যদিকে নাবিলকে দেখে মেহুল ভূত দেখার মতো চমকে গেল। আপনি? জি। না মানে এ সময় তো আপনি বাসায় থাকেন না তাই আমি ভেবেছিলাম আপনি আজও থাকবেন না। কথাটা বলেই মেহুল বেয়াক্কেলের মতো হাসতে লাগল। নাবিল মুচকি হেসে বলল, জি আমি এ সময় বাসায় থাকি না। রাফিন পায়ে ব্যথা পেয়েছে আর মাও বলল আজ আপনারা আসবেন তাই আর বাসায় গেস্ট রেখে বাইরে যাইনি। ওহ। মেহুল। খুবই নরমভাবে ডাকল নাবিল। মেহুল নাবিলের চোখের দিকে তাকাল। আসুন বারান্দায় দাঁড়াই আকাশটা আজ খুব সুন্দর আর সাথে আমার গাছগুলোও একটু দেখে যান। গাছের কথা শুনে মেহুল নাবিলের কথায় সায় জানিয়ে বারান্দার দিকে আগাল। নাবিলের বারান্দায় অনেক ফুলের গাছ আছে। মেহুলের এক ঝলকেই পছন্দ হয়ে গেল এই বারান্দাটা। মাশাআল্লাহ এত রকমের ফুলের গাছ। হ্যাঁ আমার শখ বাগান করা তাই এ সবগুলো গাছই শখের জিনিস আমার। মুচকি হেসে মেহুল ফুল গাছগুলো ছুঁয়ে দেখতে লাগল। মেহুল। আবারও সেই মোহনীয়া ডাক। মেহুল উঠে দাঁড়াল। জি। কেমন আছেন মেহুল? কথাটায় কি ছিল মেহুল জানে না কিন্তু তার বুকটা কেঁপে উঠল। সে আসলে কেমন আছে সে নিজেই তো জানে না। অনেকদিন কেউ এভাবে জিজ্ঞেস করে না সে কেমন আছে। ভালো আছি আমি। নিজেকে একটু ভালোবাসুন মেহুল। আপনি ছাড়া আপনার কেউ নেই তাই জীবনে যতই দুঃখ আসুক নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালোবাসতে জানলেই আপনি সুখী হতে পারবেন। নিজেকে একটু ভালোবাসুন মেহুল। আপনি ছাড়া আপনার কেউ নেই তাই জীবনে যতই দুঃখ আসুক নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালোবাসতে জানলেই আপনি সুখী হতে পারবেন। নাবিলের কথাটার গভীরতা ছিল অনেক। নাবিল হঠাৎ এসব কথা কেন বলল মেহুল বুঝতে পারছে না। সে কিভাবে জানে মেহুল ভালো নেই। মেহুল মুখ ফুটে কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ল। দরজা ঠেলে সাবিহা জাহান ঘরে এলেন। ওনাকে দেখে মেহুল আর নাবিল বারান্দা থেকে ঘরে আসলো। খেতে এসো তোমরা তারপর না হয় গল্প করো। আসো মেহুল। জি আন্টি। বলেই মেহুল সাবিহা জাহানের সাথে ডাইনিং রুমে চলে আসলো। নাবিল আসলো একটু পর। এসেই রুমা বেগমের সাথে কুশল বিনিময় করল। আসসালামু আলাইকুম আন্টি আমি নাবিল। ওয়ালাইকুমুস সালাম। এই যে ভাবি এটাই আমার একমাত্র ছেলে নাবিল।
মাশাআল্লাহ আপা, রাজপুত্রের মতো ছেলে আপনার। সাবিহা রুমা বেগমের কথা শুনে হাসলেন। মেহুলের সামনের চেয়ারে এসে নাবিল বসল। এতে মেহুল একটু অস্তিত্বতে পড়ে গেল। আজকাল নাবিলকে দেখলেই ওর কেন যেন লজ্জা লজ্জা অনুভূতি কাজ করে। নাবিলের চোখের চাহনিতে এত গভীরতা থাকে যে মেহুলের মনে হয় সে যদি ওই চোখে তাকায় তাহলে চোখের গভীরে হারিয়ে যাবে। মেহুল নিচের দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগল। সাবিহা আর রুমা বেগম এখানেও কথা বলছেন। এত কথা যে কোথা থেকে তৈরি হচ্ছে তাদের কে জানে। এ কি মেহুল, তুমি তো কিছুই নিচ্ছ না, এভাবেই খাও বুঝি বাসায়? আর বইলেন না আপা, এই মেয়ের খাওয়া নিয়ে আমি আর পারি না। ছোট থেকেই খাবার নিয়ে ঝালিয়েছে, আমাকে খেতেই চায় না। দেখেনটা কম কম খেয়ে শরীরের কি হাল বানিয়েছে। একা থাকে তাই আমিও এখন আগের মতো জোর করে খাওয়াতে পারি না। মেহুল এমনিতেই নাবিলের সামনে বসে খেতে লজ্জা পাচ্ছিল, তার উপর আবার তার মা এমন ভাষণ দিল যে মেহুলের এখন লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। ইস, নাবিল কি জানি ভাবছে এখন ওকে নিয়ে। হ্যাঁ বুঝেছি ভাবি, এই মেহুল প্লেট এই দিকে দেও আর নাবিল গরুর মাংসটা এই দিকে দে তো বাবা। তোমার কষ্ট করতে হবে না মা, আমিই দিয়ে দিচ্ছি। কথাটা বলে নাবিল মেহুলের প্লেটে 3 চামচ গরুর মাংস দিল। মেহুল তো এটা দেখে চোখ বড় বড় করে নাবিলের দিকে তাকালো। নাবিল আবার সেটা দেখে বলল, কি এভাবে তাকাচ্ছেন কেন? আপনি আমাকে এত দিয়েছেন কেন, আমি এত খেতে পারবো না। এতটুকু খাওয়া কোন ব্যাপার না মেহুল, আস্তে আস্তে খেয়ে নিন। আপনি পারবেন আমি জানি। আন্টি কষ্ট করে আপনার প্লেটটা একটু এই দিকে বাড়ান। এবার সে রুমা বেগমের প্লেটেও মাংস বেড়ে দিল। রুমা বেগম সন্তুষ্ট হলেন নাবিলকে দেখে। তিনি মনে মনে ভাবছেন কি ভালো ছেলেটা, এমন একটা ছেলে যদি তিনি মেহুলের জন্য পেতেন। নাবিল ঠিক ছিল, কিন্তু ছেলেটার আগেও বিয়ে হয়েছে এটা ভেবেই তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। খাওয়া শেষে মেহুলরা আরও কিছুক্ষণ সোফায় বসে আড্ডা দিয়ে তারপর বাসায় ফিরে এসেছে। রাফিন আর ঘুম থেকে উঠেনি। কাল সকালে নিশ্চয়ই আবার এটা নিয়ে মন খারাপ করবে ছেলেটা, ভাবল মেহুল। এভাবেই চলতে চলতে 1 মাস কেটে গেল। মেহুল এখন নিয়মিত ভার্সিটিতে যাচ্ছে। রাফির সাথে সেখানে তার মাঝে মাঝে দেখা হলেও সে রাফিকে ইগনোর করে চলাফেরা করেছে। রাফিও আর ওর সাথে আগোবাড়িয়ে কথা বলেনি। নাবিলের সামনে মেহুল যখনই পড়ে তখন ওর কেন যেন লজ্জা কাজ করে। রাফিন তো এখন মেহুল ছাড়া কিছুই বুঝে না, সব জায়গায় মেহুলকে লাগে তার। রাফিন 4 বছরে পড়েছে, তাই তাকে স্কুলে ভর্তি করানো হবে জানুয়ারি মাস থেকে, তাই বাসাতেই সে এখন পড়ালেখা করে। মেহুলি এখন ওকে পড়াচ্ছে, যার কারণে রাফিনদের বাড়িতে প্রতিদিনই তার যাওয়া লাগে। রাফিনকে পড়ানো শেষে মেহুল সাবিহার সাথে বসে কিছুক্ষণ গল্প করে, তারপর বাসায় ফিরে। সাবিহা জাহান মেহুলকে বলেছিলেন তাদের বাড়িতেই ছাদের চিলেকোঠা ঘরে যেন মেহুল এসে থাকে, কিন্তু এতে মেহুল রাজি হয়নি। সম্পর্ক এখন যেমন আছে এতেই ভালো, বেশি ঘাটতে গেলে যেমন পানি ঘোলা হয় তেমন সম্পর্ক হোক, তা মেহুল চায় না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুমুস সালাম আপা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি ভাবি আছি আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো তো? জি জি আপা। সাবিহা আর রুমা বেগম ওই দিনই নাম্বার আদান প্রদান করেছিলেন। তারপর থেকে প্রায়ই তাদের কথা হয় ফোনে। প্রথম দিন তো তারা ফোনে ঘন্টা পার করে কথা বলেছিলেন। তাদের দেখলে যে কেউ বলবে যেন ছোটবেলার হারিয়ে যাওয়া 2 সখী অনেক বছর পর আবারও মিলিত হয়েছে। কথার এক পর্যায়ে সাবিহা বললেন, ভাবি নাবিলের জন্য তো মেয়ে খুঁজছি, জানেনি ভালো কোন মেয়েই খুঁজে পাচ্ছি না। টেনশনে আমার প্রেশার লো হচ্ছে কয়দিন পর পর। কি যে করি ভাবি। এত চিন্তা করছেন কেন আপা? নাবিল এত ভালোযোগ্য একটা ছেলে, ওর জন্য মেয়ে পেতে এত ভোগান্তি কেন পোহাতে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। নাবিল সমস্যা না ভাবি, সমস্যা রাফিন। বাচ্চাটার জন্য কেউই মেয়ে দিতে রাজি হয় না। নাবিল তো এমন মেয়েকে বিয়ে করবে না যে রাফিনকে অবহেলা করবে। এই জন্যই মেয়ে মিলাতে পারছি না। চিন্তা করবেন না আপা, ইনশাআল্লাহ ওর জন্য ভালো একটা মেয়ে পাবেন, আল্লাহ দেরিতে হলেও আপনাদের নিরাশ করবে না আশা করি। তাই যেন হয় আপা। সকাল সকাল মেহুলের ঘুম ভাঙ্গে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে। মেহুলের ভাই মাহির সাইকেল থেকে পড়ে হাত ভেঙে ফেলেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, তাই মেহুল ভাইকে দেখতে সকাল সকাল বাসে চড়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। মেহুলের তার বাড়িতে যেতে যেতে দুপুর হয়ে গেল। অনেকদিন পর মেহুলের তার গ্রামে এসে অনেক শান্তি লাগছে। মেহুলের বাড়ি এতটাও অজপাড়া গায় না। তাদের গ্রামে শহরের ছোড়া ভালোভাবেই লেগেছে। রাস্তাঘাট সব কিছুই পাকা করে করা হয়েছে কয়েক বছর আগে। মেহুলের বাবার বাজারে মুদির দোকান আছে আর তার ছোট ভাই ক্লাস 8-এ পড়াশোনা করছে। মেহুল বাড়িতে এসে দেখল বাড়িতে একদম শুনশান নীরবতা বিরাজ করছে।
সে মাকে ডাকতে লাগল, মামা মাহিন। মেহুলের ডাকে মাহিন ঘর থেকে বের হয়ে এলো। মেহুলকে দেখে সে অনেক খুশি হল। আপু তুই তাহলে এসেছিস? কি রে কেমন আছিস? মাহিন হাতে কি বেশি ব্যথা পেয়েছিস? আরে না রে আপু, বেশি পাইনি। মায়ের একটু বেশি বলার স্বভাব জানিসই তো। তাই না, হাত তো ঠিকই ভেঙ্গে বসে আছো, আবার মায়ের দোষ। ছেলেদের এতে কিছুই হয় না আপু, তোদের মেয়েদের মতো এত ফুটবল না আমরা ছেলেরা। হয়েছে এসব পাকা পাকা কথা রাখো, মা কই বাড়িতে নেই। মা লিমা আপাদের বাড়ি থেকে তোর জন্য দেশি মুরগি কিনতে গেছে, আয় ভিতরে তুই। মেহুল নিজের ঘরে আসলো। আহ কি শান্তি! অনেকগুলো মাস পর আজ সে নিজের ঘরে এসে যেই শান্তি পেল তা ঢাকার বাসাতেও পায় না সে। মেহুল ফ্রেশ হতে হতে ওর মাও বাড়িতে চলে এসেছে। মেহুল মা কই রে? মেহুল ওর মায়ের ডাক শুনে ঘর থেকে বের হলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম, আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস রে? মা আসার সময় কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না মা, সব ঠিক ছিল, তুমি তো আমাকে এখনো বাচ্চাই ভাবো। কতবার আসা যাওয়া করেছি, তারপরও তোমার শুধু টেনশন। সন্তান যতই বড় হোক মা বাবারা তো টেনশন করবেই, তুই আগে মা হো তখন বুঝবি। এই দেখ দেশি মুরগি এনেছি তোর জন্য, রাতে রান্না করব বলে। আয় এখন ভাত খাবি চল। চলো মাহিন তুইও আয়। মেহুল বিকেলে গ্রামের ঘুরতে বের হলো। অনেকদিন পর তার গ্রামটা বেড়াতে তার অনেক ভালো লাগলো। সে বছরে বাড়িতে আসেই 23 বার, তাই যখনই আসে তখনই গ্রাম ঘুরে দেখে সে। আজ দিনটাও তার খুবই ভালো কাটল। রাতের জন্য রুমা বেগম রান্না করছিলেন। সন্ধ্যায় মেহুল বাড়িতে এসে মাকে রান্নায় সাহায্য করল আর গল্প করল মার সাথে। রান্না প্রায় শেষ, তখনই মেহুলের বাবা ইকবাল সাহেব বাড়িতে আসলেন। মেহুল ওনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম মা, কেমন আছিস? ভালো বাবা। তারপর তারা বাবা মেয়ে অনেকক্ষণ বসে এতদিনের জমানো কথা সব বলতে লাগল। আজ মেহুল তার পুরো পরিবারের সাথে খুবই আনন্দ আর মজা করে রাতের খাবার খেল। এভাবেই 2 দিন কেটে গেল মেহুলের তার বাড়িতে। মেহুলকে তার মা বাবা 1 সপ্তাহ থাকতে বলেছে আর তারও এবার কিছু দিন থাকতে ইচ্ছে করছে, তাই সে 1 সপ্তাহ থাকবে ঠিক করেছে। রাতে মেহুলের মা আসলো তার ঘরে। মেহুল তখন গল্পের বই পড়ছিল। মেহুল তোর সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা বলো। তুই বাড়িতে এসেছিস শুনে তোর সাফিয়া আন্টি তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে। কাল তোকে দেখতে আসতে চাচ্ছে। তোর কি আলাদা কোন পছন্দ আছে? বিয়ের কথা শুনে মেহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে এখন কোনভাবেই বিয়ে করতে চায় না। মা তোমাদের কতবার বলবো আমি এখনই বিয়ে করব না। এত টাকা খরচ করে পড়াচ্ছ কি এখনই মাঝপথে বিয়ে দেওয়ার জন্য? তোকে আগে কখনো আমরা বিয়ের কথা বলিনি মেহুল, কিন্তু তোকেও তো বুঝতে হবে তোর বয়স দিন দিন বাড়ছে। আত্মীয় থেকে শুরু করে গ্রামের মানুষ অবধি আলোচনা করে তোকে নিয়ে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হলেই ভালো। এবার তোর বাবাও রাজি, সেই তোর সাথে কথা বলার জন্য পাঠিয়েছে আমাকে। আর বিয়ের পরও তুই পড়ালেখা করতে পারবি, সে ব্যবস্থা করেই বিয়েতে আগাবো আমরা, তাই এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এখন এটা বল তোর কোন পছন্দ আছে কিনা? পছন্দের কথা তোলাতে মেহুলের সবার প্রথমে রাফির কথা মনে পড়ল। আজ যদি রাফির সাথে সব কিছু ঠিক থাকতো তাহলে এখন রাফির কথা মা বাবাকে জানাতে পারত সে। রাফির পর হঠাৎ মেহুলের কেন যেন নাবিলের কথা মনে পড়ল। সে জানে না কেন সে নাবিলকে ভাবছে বিয়ের কথা শুনে। রুমা বেগম তাকিয়ে আছেন মেয়ের দিকে উত্তর জানার জন্য। মেহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, না মা, আমার কোন পছন্দ নেই। তাহলে কাল আসবে তারা, তুই নিজেকে প্রস্তুত করিস তাদের সামনে যাওয়ার জন্য। অন্যদিকে রাফিন প্রতিদিন বায়না করে মেহুলের কাছে যাবে বলে। মেহুল কেন এখনও আসছে না এসব বলে সে সারাদিন। মেহুলকে নাকি অনেক মিস করছে। মেহুলকে মিস তো নাবিলও করছে অনেক। তারও কেমন যেন খালি খালি লাগছে। মেহুলকে প্রতিদিন একবার হলেও দেখত সে। অভ্যাস হয়ে গিয়েছিল, তাই তারও মেহুলকে খুব করে মনে পড়ছে। সাবিহা জাহান কথা বলেছিল রুমা বেগমের সাথে, তখনই জেনেছে মেহুল আরও 1 সপ্তাহ পর আসবে। মেহুলকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছিল। তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে তাদের মেহুলকে পছন্দ হয়েছে। মেহুল একটু শান্তির সময় কাটাতে এসেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে 1 সপ্তাহ এখানে থাকার সিদ্ধান্ত তার ভুল ছিল। যদি সাথে সাথে চলে যেত তাহলে তাকে এই বিয়ের ঝামেলায় পড়তে হতো না। মেহুলের আজ পুরো দিনটাই খারাপ গিয়েছে। রাতে পাত্রপক্ষ জানিয়েছে তাদের মেয়ে পছন্দ হয়েছে, তারা কথাবার্তা আগাতে চায়। এটা শুনে মেহুলের অস্থির আর খারাপ লাগলেও তার কিছুই করার নেই। বাবা মা সব সময় সবকিছুতে মেহুলকে সাপোর্ট করেছে।
তারা এটাও বলেছে মেহুলের কোন পছন্দ থাকলে যেন তাদের বলে তার সাথেই মেহুলকে বিয়ে দিবেন তারা, কিন্তু সেটাও তো নেই এখন মেহুলের, তাই বাবামার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে তাকে। ছেলে পক্ষ মেহুলকে দেখে যাওয়ার পরপরই সব কিছু খুবই দ্রুত হয়ে গেল। তার বাবা গিয়ে ছেলের বাড়ি দেখে আসলো। ছেলের বাড়ি তাদের গ্রামের 2 গ্রাম পরেই, ছেলের ব্যবসা আছে বাজারে। মেহুলের বাবার ছেলের বাড়িঘর পছন্দ হওয়ায় বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেল। মেহুল ছেলের সাথে আলাদা কোনো কথা বলেনি, একদম পারিবারিকভাবেই হচ্ছে সব কিছু। সাবিহা, নাবিল আর রাফিন একসাথে রাতের খাবার খেতে বসেছে। নাবিল রাফিনকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। রাফিন খাচ্ছে আর বলছে, মেহুয়াল আন্টি আমাকে সুন্দর করে খাইয়ে দিতে পারে, তুমি পারো না বাবা। আন্টি আবার কবে আসবে বাবা, আই মিস হার। রাফিনের কথা শুনে সাবিহা জাহান বললেন, মেহুল আর আসবে না। কথাটা শুনে নাবিলের হাত থেমে গেল। রাফিনও অবাক হয়ে দাদির দিকে তাকালো। নাবিল জানতে চাইল, আসবে না মানে? রুমা ভাবি কল দিয়েছিলেন, মেহুলের নাকি হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সামনের শুক্রবার বিয়ে, তাই আমাদের 3 জনকে দাওয়াত করলেন রুমা ভাবি। নাবিলের বুকটা কেঁপে উঠল এমন কথা শুনে। এমনটাই তো হওয়ার ছিল একদিন, তবুও নাবিলের কেন এত খারাপ লাগছে? হঠাৎ বিয়ে যে? হ্যাঁ, হঠাৎই ঠিক হয়ে গেছে, ভালো ছেলে পেয়েছে, তাই তারা হাতছাড়া করতে চায়নি। আমাদের যেতে হবে, রুমা ভাবি অনেকবার করে বলে দিয়েছেন, তাই তুই তোর কাজ সামলিয়ে ছুটির ব্যবস্থা করিস। কিভাবে যেন 5 দিন কেটে গেল। মেহুলের বিয়ের আর 2 দিন বাকি আছে। এখনই তাদের কাছের আত্মীয়রা সব আসা শুরু করে দিয়েছে। রুমা বেগম বারবার সাবিনাকে কল দিয়ে বিয়ের 2 দিন আগে আসতে বলেছিলেন, কিন্তু নাবিল যেতে রাজি হয়নি। তাই তারা মেহুলের গায়ে হলুদের দিন সকালে আসলো। মেহুল আর মাহিন গেল তাদের আনতে বাস স্ট্যান্ড। নাবিলের কোন ইচ্ছে ছিল না মেহুলের বিয়েতে যাওয়ার। মেহুলের বিয়ে হয়ে যাবে, মেহুলকে আর দেখতে পাবে না, এটা ভাবলেই নাবিলের ভিতরে অস্থিরতা কাজ করে। মেহুলের বিয়ে হলে যে তার সাথে আর দেখা হবে না, এটা রাফিন বুঝে না। সে তার মেহুল আন্টির কাছে যাচ্ছে, এতেই সে বিরাট খুশি। তারা ভোর 4টার বাসে চড়ে এসেছে, তাই সকাল সকাল পৌঁছে গিয়েছে মেহুলদের গ্রামে। নাবিল বাস থেকে নেমে দেখল মেহুল আর তার সাথে একটা ছেলে, মানে তার ভাই মাহিন, দাঁড়িয়ে আছে। মেহুলকে এতদিন পর দেখতে পেয়ে নাবিলের ভিতরে একটু শান্তি অনুভূত হল। রাফিন দৌড়ে গেল তার কাছে। মেহুলও কোলে তুলে নিল রাফিনকে, তারপর গালে চুমু খেল। সাবিহা আর নাবিলের সাথে কুশল বিনিময় করে তারা বাড়ির পথে রওনা দিল। বাড়িতে চলে আসলে সবার সাথে সাবিহা নাবিলের কুশল বিনিময় হলো, তারপর তাদের রেস্ট নিতে পাঠিয়ে দিলেন রুমা বেগম। সন্ধ্যায় মেহুলের গায়ে হলুদের অনুষ্ঠান ছোট করে করা হবে বাড়ির আঙ্গিনায়, তাই মেহুলকে ওর কাজিনরা বিকেল থেকেই সাজিয়ে দিচ্ছিল। রাফিন আসার পর থেকেই মেহুলের সাথে আঠার মতো লেগে আছে। নাবিলকে দেখে মেহুলের 2টা কাজিন নাকি ক্রাশ খেয়েছে, কিন্তু যখন জানল তার একটা ছেলে আছে তখন তারা আফসোস করতে লাগল। রাফিনকে এত মেহুলের সাথে দেখে মেহুলের খালারা আবার এটা পছন্দ করছে না। রুমা বেগমের সাথে সাবিহা জাহান আসার পর থেকেই সবসময় কথা বলছেন আর কাজে সাহায্য করছেন বলে তারা রুমা বেগমকে এসব বলতেও পারছেন না। নিজেদের মধ্যে আলোচনা করছেন। রাত বাজে 12টার উপরে। মেহুলের ঘুম আসছিল না বলে সে ঘরের বাইরে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। সুন্দরভাবেই তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে। সবাই এখন ঘুমোচ্ছে। কাল মেহুলের বিয়ে, ব্যাপারটা কেন যেন তার বিশ্বাস হচ্ছে না। সবকিছু কেমন যেন খুবই দ্রুত হয়ে গেল। মেহুলের কিছুই ভালো লাগছে না, বিয়ে করতে তার মন মানছে না। সে মনে মনে ভাবলে, কাল যদি বিয়েটা কোনভাবে না হতো তাহলেই ভালো হতো। ভাবনার মাঝেই মেহুল বুঝল কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। পাশ ফিরে তাকাতেই দেখল নাবিল। তাকে এত রাতে মেহুল আশা করেনি, তাই একটু হকচকিয়ে গেল সে। নাবিল, আপনি এখানে এত রাতে? নাবিল মেহুলের দিকে না তাকিয়েই বলল, একটা কথা জিজ্ঞাসা করতে পারি মেহুল আপনাকে? নাবিলের এমন উদাস কণ্ঠ শুনে মেহুলের একটু কেমন যেন লাগল। জি বলুন। এভাবে হঠাৎ বিয়ে কেন করছেন মেহুল? এ প্রশ্নের উত্তরে মেহুলের কি বলা উচিত সে বুঝল না। মেহুলকে চুপ থাকতে দেখে নাবিল আবার বলল, বিয়ে সারা জীবনের ব্যাপার, কিন্তু সেই ব্যাপারটাতে এভাবে হুট করে সিদ্ধান্ত নিলেন, তাই আর কি জানতে চাইলাম। বিয়ে তো একদিন করাই লাগতো, আমার বয়সও হচ্ছে দিন দিন। নিজেরও কোন পছন্দ নেই, তাই বাবা-মার পছন্দেই করছি। আমি জানি তারা আমার জন্য সঠিক কাউকেই বাছাই করেছেন। রাতে 1 ঘন্টাও ঠিক মতো ঘুমাতে পারেনি মেহুল, সে সারা রাত ছটফট করেছে শুধু। কেন যেন তার ঘুম আসছিল না। রাতে নাবিলের বলা কথায় আরও ছটফট করেছে সে। নাবিলকে তো বলে দিয়েছে বিয়ে করার বলে করছে, কিন্তু আসলে ভিতরে ভিড়তে সে অচেনা কাউকে বিয়ে করতে চায় না, তার অসহ্য লাগছে সব এসব ভেবে।
রুমা বেগম 9টা বাজে মেয়েকে ডাকতে এলেন। মেহুল, ও মেহুল, এবার উঠো মা, আরও ঘুমালে পরে তৈরি হতে দেরি হয়ে যাবে রে, এখন উঠো। মেহুল তো সজাগই ছিল, মায়ে চিল্লানোতে সে আরও বিরক্ত হল। আহ মা, এত চেঁচামেচি করছো কেন, আমি সজাগই আছি। উঠছি। হ্যাঁ রে মা, উঠো, আমি তোর নাস্তা বাড়ছি, তারপর গোসল করে পার্লারে যেতে হবে। বরযাত্রী তো দুপুরেই চলে আসবে। আচ্ছা, আর মা শুনো। হ্যাঁ। রাফিন ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠেছে তো অনেক আগেই। আচ্ছা তাহলে ওকে আমার কাছে পাঠাও, আর ওর খাবারটাও আমার সাথে দিও, আমি খাইয়ে দিব। রুমা বেগম একটুপর খাবার দিয়ে গেলেন, সাথে রাফিনকেও নিয়ে আসলেন। মেহুল শেষবারের মতো রাফিনকে খাইয়ে দিতে লাগল। আর কখনো এভাবে পারবে কিনা তা তো সে জানে না, তাই ছেলেটাকে ভালোবেসে নিচ্ছে যতটুকু পারছে। একটু পর মেহুলের ছোট খালা ওর ঘরে এসে দেখল সে রাফিনকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। এটা দেখে সে মুখ বেঁকিয়ে আদিক্ষেতা বলে চলে গেল বাইরে। বাইরে এসে অন্য খালাদের সাথে বলল, মেহুলের ঘরে গেছিলাম, এখন জানো গিয়া কি দেখছি ওই পোলাডা আছে না, ঢাকা থাইকা যে আইলো, ওই পোলারে খাওয়াই দিতাছে। আজকা ওর বিয়া আর ওই অন্যের পোলার লগে করে ডং। মানুষ দেখলে তো কইব এডা ওরি পোলা। একটু দূরেই সাবিহা জাহান বসেছিলেন, যা খালারা খেয়াল করেনি। সাবিহা সব কথাই শুনলেন। নিজের ঘরে বউ সেজে বসে আছে মেহুল। একটু আগে পার্লার থেকে সেজে এসেছে সে। সাজতেন বেশি সময় লাগেনি, কারণ সে বলেছে তাকে হালকাভাবে বউ সাজিয়ে দিতে, তাই সে অনুযায়ী তাকে কম মেকআপ করে দিয়েছে। এখন বাজে 2টার উপরে, সবাই বরযাত্রীর জন্য অপেক্ষা করছে। মেহুলের পাশে ওর কাজিনরা ওকে নিয়ে মজা করছে। কিন্তু এসব মেহুলকে প্রভাবিত করতে পারছে না। ঘরে আসার সময় নাবিলের সেই চাহনি, যেটা এখনও মেহুলকে অস্থির করে তুলছে। মেহুল যখন পার্লার থেকে সেজে নিজের ঘরে যাচ্ছিল, তখন নাবিল উঠোনেই দাঁড়িয়েছিল। সাবিহা রাফিনকে নিয়ে খাবার খেতে গিয়েছে। নাবিল যায়নি, কারণ তার কিছুই খেতে ইচ্ছে করছে না। সে দাঁড়িয়ে ফোন টিপছিল, তখন মেহুল এসে রিকশা থেকে নামল। বউ সাজে মেহুলকে দেখে নাবিলের অন্তরটা হাহাকার করে উঠল। সে তাকে দেখে মুগ্ধ হচ্ছে, আবার কষ্টও পাচ্ছে, কারণ মেহুল অন্য কারো জন্য বউ সেজেছে। আজ সে অন্য কারো জীবনসঙ্গী হয়ে যাবে। একই সাথে মুগ্ধতা আর অসহায় চাহনিতে সে মেহুলকে দেখতে লাগল। মেহুলও নাবিলের সেই চাহনি দেখল। বলো মা, কবুল। বলো কবুল। মেহুল, কবুল বল তাড়াতাড়ি। কিরে মেহুল, বলছিস না কেন? কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলবে। পর্ব 07। গল্প তুমি এলে হঠাৎ বৃষ্টি হয়ে। লেখিকা মৈথালি নিথু। কল্পকথা। বলো মা, কবুল। বলো কবুল। মেহুল, কবুল বল তাড়াতাড়ি। কিরে মেহুল, বলছিস না কেন? কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেহুলেই মেহুল। মেহুল দরফরিয়ে ঘুম থেকে উঠল। তার কাজিন সারা তাকে ডাকছিল। এটা কোন সময়ে ঘুমাচ্ছিস তুই? একটু পর বিয়ে, আর মহারানীর ঘুমই শেষ হয় না এখনো। কাল সারারাত ঘুমাতে পারেনি সে। তাই 3টার দিকে ঘর থেকে সবাই আস্তে আস্তে বের হয়ে গেলে তারও চোখটা একটু লেগে গিয়েছিল। মাত্র দেখা জিনিসটা যে স্বপ্ন ছিল, সেটা ভেবে মেহুল একটু শ্বাস ছাড়ল। তারপর আবার ভাবল, একটু পর তো এটাই হবে তার সাথে। সরি রে, চোখটা একটু লেগে গিয়েছিল। কয়টা বাজে রে সারা? 4টা বাজবে প্রায়। কি বরযাত্রীর খাওয়াও কি শেষ? বলে কি মেয়ে, আরে এখন অবধি তো বরযাত্রী আসলো না। মানে এখনো আসেনি মানে? হ্যাঁ, তাদের তো 3টার আগেই আসার কথা ছিল, কিন্তু 4টা বেজে গেছে, এখনো আসছে না। ওখানে ফোন করা হচ্ছে, ফোনও তুলছে না তারা। তাই তো খালাখালু সহ সবাই টেনশন করতাছে। এবার মেহুলেরও চিন্তা হতে লাগল। গ্রামের বিয়ে তো তাড়াতাড়ি হয়। বরযাত্রী দুপুরেই চলে আসে আর সন্ধ্যা হওয়ার আগেই বউ নিয়ে ফিরে যায়। আর তার বেলায় এমন দেরি হচ্ছে কেন? দিনও এখন ছোট, একটু পরই তো সন্ধ্যা হয়ে যাবে। মাগরিবের পরপর যখন মেহুলের বাবা চিন্তায় অবস্থা খারাপ হয়ে বর অর্থাৎ সোহেলদের বাড়িতে কি হয়েছে জানতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, তখনই খবর এলো মেহুল বিয়ে ভেঙে গিয়েছে। ছেলে মেহুলকে বিয়ে করবে না বলেই তারা আসেনি। ছেলের চাচা, যিনি এই বিয়ের প্রধান অভিভাবক ঘটক দুইটাই ছিলেন, উনিই কল দিয়ে এই কথা জানালেন। মেহুলের বাবা কারণ জানতে চাইলে সে জানায়। কারণ জানতে চাইন না মিয়া? তাইলে পরে আপনিই লজ্জা পাইবেন। আমি কেন লজ্জা পামু, আপনি কারণ বলেন। মেহুলের বিয়ে ভেঙে গিয়েছে, এটা শোনার পরও মেহুলের বাবা যথেষ্ট শান্ত থেকে কারণটা জানতে চাইলেন। আপনার মেয়ের তো চরিত্র ভালা না। ঢাকায় নাকি তার প্রেমিক আছে, ওই প্রেমিকে সোহেলের নাম্বার জোগাড় কইরা তাগর ছবি পাঠাইছে। ছি ছি, কি ছবি? মাইয়ারে ঢাকায় কি এইসব করবার লাইগা পাঠাইছিলেন নাকি? আপনার মাইয়ার কি একটাই হয় না প্রেমিক রাইখা আবার আমার ভাতিজারে বিয়া করতে লইছিল? ওপাশ থেকে ফোনে ওই লোক আরও অনেক কিছু বলল মেহুলের বাবাকে।
এসব বিষয় রকেটের গতিতে ছড়িয়ে গেল। আত্মীয়রা সবাই মেহুলকে নিয়ে সমালোচনা করতে লাগল। তার ছোট খালা তো বলেই বসলেন সেই প্রেমিক নাবিল কি না, নাবিলের ছেলেকে নিয়ে মেহুল যে সব করে সেটা দেখে নাকি নাবিলকেই সন্দেহ হয় ওনার। সবার এত হাঙ্গামায় রুমা বেগম একদম ভেঙে পড়লেন। সাবিহা জাহান ওনাকে সামলানোর চেষ্টা করছেন। মেহুল যখন এসব শুনল তখন সে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসল। রুমা বেগমকে খুঁজে সে ওনার সামনে গিয়ে বসল। মা, ও মা, কি শুনছি এসব, মা সবাই কি সব বলছে? রুমা বেগম কোনটু শব্দ করলেন না। মেহুল আরও বলতে লাগল, মা বিশ্বাস করো এসব মিথ্যা মা, আমার এখন কোন প্রেমিক নেই। মা, মা তুমি তো আমাকে অবিশ্বাস করো না প্লিজ। মেহুল কান্না করতে লাগল। সে বুঝতে পারছে না কিভাবে কি হয়ে গেল। রুমা বেগম এবার কথা বললেন, বারবার তোরে জিজ্ঞাসা করছি তোর কোন পছন্দ থাকলে বল, কিন্তু তুই কিছু কস নাই। তোর নাকি কেউ নাই, তাইলে আজকে এই সর্বনাশ কেমনে হইল মেহুল? মা সত্যি আমার কেউ নাই। মেহুলের মামি বলল, তুই কইলেই হইব নাকি কেউ নাই? পোলার মোবাইলে তোর প্রেমিকে তোবর ছবি পাঠাইছে। এই দেখ, তোর কেউ না থাকলে এই পোলা ক্যাডা? মেহুলের মামি ছবি দেখালো যা ছেলের চাচা মেহুলের বাবার মোবাইলে মাত্রই পাঠিয়েছে। মেহুল তাকিয়ে দেখল ছবিতে সে আর রাফি। কি রাফি? রাফি এসব করেছে? মা সত্যি বলছি আমি, এটা তো আগের অনেক। মা এটা রাফি, তোমাকে আমি একবার বলেছিলাম না আমাকে একজন পছন্দ করে, এটাই ও। ওর সাথে আমার সম্পর্ক ছিল ঠিক আছে, কিন্তু অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে আমাদের। এখন আমাদের মধ্যে কিচ্ছু নেই মা, সেজন্যই তো তোমাদের কথায় বিয়েতে রাজি হয়েছি আমি। এর বেশি আমি সত্যিই কিছু জানি না মা। মেহুলের দোষ না থাকলেও বিয়ে তো ভেঙে গিয়েছেই। একবার বিয়ে ভেঙে গেছে মানে তার আবার বিয়ে দেওয়া প্রায় অসম্ভব। এমনিতেই ওর বয়স বেশি, তার উপর বিয়ে ভেঙে যাওয়া মেয়েকে কে করতে চাইবে বিয়ে? কারণে বিয়ে ভাঙবলো যে এখন মেহুলের চরিত্র নিয়ে মানুষ কাদা ছিটাবে। রাফি ওই দিনের থাপ্পড়ের বদলা এত জঘন্যভাবে নিবে এটা মেহুল কোনোদিনও ভাবতে পারেনি। ওই দিন থাপ্পড় দেওয়ার পর রাফি আর ওর মুলাতে আসেনি, তাই ও ভেবেছিল ওই অধ্যায় ওখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু রাফি তো ছিল সুযোগের অপেক্ষায়। বিয়ের কথা মেহুল ওর ফ্রেন্ড সিনহাকে বলেছিল। মূলত সে সিনহাকে দাওয়াত দিয়েছিল বিয়েতে আসার জন্য, কিন্তু এতদূরও আসতে পারবে না বলে জানায়। মেহুলের বিয়ের কথা শুনে প্রথমে সিনহা প্রচুর খুশি হয়েছিল। খুশির ঠেলায় ও ওদের ক্লাস গ্রুপে এই কথাটা বলে দেয়। তারপরে মেহুলকে গ্রুপের অনেকে শুভেচ্ছা জানায়। মেহুলও এতে খুশি হয়েছিল। হয়তো তাদের ক্লাসের কারো থেকেই রাফি জানতে পেরেছিল মেহুলের বিয়ের কথা। সে তার এত বড় সর্বনাশটা কিভাবে করতে পারল। মেহুল কাল রাত অবধি চেয়েছিল বিয়েটা যদি কোনভাবে না হতো, কিন্তু এখন যখন সত্যি সত্যি ভেঙে গিয়েছে তখন মেহুল এটা সহ্য করতে পারছে না। বাবা মার এত অপমান হচ্ছে, তার জন্য এটা ভেবেই কান্নায় ভেঙে পড়ছে মেয়েটা। মেহুল তার ফোনটা হাতে নিল রাফির সাথে কথা বলবে ভেবে, তখনই দেখল রাফির নাম্বার থেকে আরও 1 ঘন্টা আগেই একটা মেসেজ এসেছে। দ্বিতীয় সারপ্রাইজটা কেমন লাগলো জান? আমাকে ওই দিন আপমান করেই তুমি শান্ত হওনি, বরং থাপ্পড়ও মেরেছ। ভেবেছিলা আমি সব ভুলে যাব এত সহজে। রাফি কোন কিছু সহজে ভুলে না জান, এটাও কি বুঝতে পারোনি? এত বছর রিলেশনে থেকে আজ তোমাকে যেই সারপ্রাইজ দিলাম এটা দিতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, সেই কষ্টের ফল হিসেবে তুমি সারা জীবন এটা মনে রাখবে। ওপোস, আজ না তোমার বাসর রাত, হ্যাপি বাসর। মেহুলের মা বাবার অবস্থা খারাপ। মেহুলের বাবা বারান্দায় বসে আছেন চুপচাপ, আর রুমা বেগমের চিন্তা আর কান্না করার কারণে প্রেশার লো হয়ে গেছে। মেয়েটার জীবন শেষ এটা ভেবেই তিনি একটু পরপর ডুকরে কেঁদে উঠছেন। একটা মাত্র আদরের মেয়ে তাদের। ওনারা যখন আসার সব আলো বন্ধ ভেবেছেন তখনই তাদের দিকে হাত বাড়ালেন সাবিহা জাহান। তিনি রুমা বেগমকে বললেন, ভাবি আপনি এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? এখানে মেহুলের তো কোনো দোষ নেই। কেমনে নিজেরে সামলামু আপা? একটা মাত্র মাইয়া আমার। ওর দোষ না থাকলেও তো দুনিয়া ওরেই দোষব। আজ বিয়া না হইলে মাইয়াটার আর জীবনেও বিয়া হইব না। সাবিহা উঠে গেলেন ঘর থেকে। বাইরে গিয়ে মেহুলের বাবাকে ঘরে ডেকে আনলেন। তারপর দুজনের সামনে বললেন, ভাবি ভাই, যদি আমি আপনাদের একটা প্রস্তাব দেই আপনারা কি সে বিষয়ে একটু ভেবে দেখবেন? সাবিহার কথায় ওনার দিকে অবাক হয়ে তাকালেন রুমা। কিসের প্রস্তাব আপা? আপনারা কি ভাববেন জানি না, কিন্তু মেহুলকে যদি আমি আমার ছেলের জন্য নিতে চাই আপনারা কি রাজি হবেন? রুমা বেগম এমন প্রস্তাবের জন্য রাজি ছিল না কখনোই। তিনি নাবিলকে অনেক পছন্দ করেন, কিন্তু নাবিল আগে বিবাহিত ছিল। যদি প্রস্তাবটা উনি আগে দিতেন তাহলে তাদের আদরের নাবালিকা মেয়েকে বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে উনি আগে কখনো রাজি হতেন না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রুমা বেগম মেহুলের বাবার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে মেহুলের বাবা সাবিহাকে বললেন,
আপনার ছেলে কি এ বিষয়ে রাজি? ইঙ্গিতপূর্ণ কথায় সাবিহা বললেন, নাবিলের কোন সমস্যা হবে না। আমি যা বলি আমার ছেলে তাতেই রাজি। তবুও আপনি নাবিলের সাথে কথা বলুন আগে, নাবিল রাজি হইলে আমি কাজী ডাকমু। সাবিহা খুশি হয়ে নাবিলকে খুঁজতে চলে গেলেন। উনি যেতেই রুমা বললেন, আপনি বিবাহিত ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবেন মেহুলের বাবা। তাইলে কি করমু তুমি সমাধান দেও। আজ মাইয়াটার বিয়া না হইলে জীবনে হইব আর আমি বাজারে যাইতে পারমু লজ্জায় তুমি মাহিন বের হইতে পারবা বাড়ি থাইকা। এবার চুপ হয়ে গেলেন রুমা বেগম। আসলেই তো আজ বিয়ে না হলে তো লজ্জায় তারা আর বের হতেই পারবে না বাড়ি থেকে। নাবিলও ছেলে হিসেবে খারাপ না, আর সাবিহাও তো অনেক ভালো মানুষ। সাবিহা জাহান যখন মেহুলের মা বাবাকে প্রস্তাব দিচ্ছিল তখন বাইরে থেকে তার খালামামিরা আড়ি পেতেছিল কথা শোনার জন্য। তাই এ কথাটাও দ্রুত গতিতে পুরো বাড়িতে ছড়িয়ে গেল। সারা দৌড়ে মেহুলের ঘরে গিয়ে তাকে এই বিষয়ে সব জানালো। মেহুল অবাক হয়ে তাকালো সাবিহার প্রস্তাবের কথা শুনে। নাবিলের জন্য তাকে চাচ্ছেন সাবিহা। মেহুল কান্না থামিয়ে এবার চিন্তা করতে লাগলো কিছু একটা। সাবিহা যখন মেহুলকে বিয়ে করার কথা নাবিলকে বলল তখন নাবিলের মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। মেহুলের বিয়ে ভাঙ্গা থেকে শুরু করে সব কিছুই নাবিল দেখেছে, বাইরে দাঁড়িয়ে ছিল সে। মেহুলের ভেঙে পড়া তার পক্ষে দেখা সম্ভব নয় বলে সে ঘরে যায়নি। দোয়া করছিল মেহুল যেন ঠিক থাকে, সে যেন নিজের কোন ক্ষতি না করে বসে। সাবিহার কথায় তার কাছে সব স্বপ্ন স্বপ্নই লাগছে। মা মেহুল রাজি? হ্যাঁ ও রাজি। তুই রাজি কিনা বল বাবা, তাহলেই কাজী নিয়ে আসা হবে। মা উনি রাজি থাকলে আমারও কোন সমস্যা নেই, কিন্তু কিন্তু কি? কিন্তু বিয়ের আগে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। রুমা বেগম যখন মেহুলের ঘরে আসলেন মেহুল তখন বিছানায় বসেছিল। উনি মেহুলকে কিছু বলবেন তার আগেই মেহুল বলল, আমার কোন সমস্যা নেই মা। মেহুল আরেকবার ভেবে দেখ মা, নাবিলকে বিয়ে করতে আমরা তোকে জোর করছি না। তোর মন মানলেই রাজি হোস। আমি রাজি ওনাকে বিয়ে করতে। মেহুল জানালা ধরে দাঁড়িয়ে আছে আর তার পিছনে নাবিল এসে দাঁড়ালো। বাইরে মানুষের কথা শোনা গেলেও মেহুলের ঘরের ভিতরে চারিদিকে নিস্তব্ধতা। রাত বাজে প্রায় 8টা। নাবিল মেহুলের সাথে কথা বলতে এসেছে। তার মনে হচ্ছে মেহুল পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু সে এটা চায় না। আস্তে করে সে ডাকল, মেহুল। বলুন শুনছি। মেহুল আপনার উপর কোনো জোর নেই। আমাকে বিয়ে করতেই হবে এমনও কোন কথা নেই আপনার। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিন। আমি আগে বিবাহিত ছিলাম, একটা 4 বছরের ছেলেও আছে আমার, তাই ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিন। এটা আপনার জন্য সারা জীবনের ব্যাপার। কি মনে হয় মেহুল, নাবিলের বিয়ে কি শেষ অবধি হবে? বাসর ঘরে বসে আছে মেহুল। এটাকে আসলে বাসর ঘর বলা হয় কিনা জানেন আসে। তাদের যখন একা কথা বলার জন্য পাঠানো হয়েছিল তখনই মেহুলের বাবা কাজীকে নিয়ে আসতে চলে গিয়েছিলেন। মেহুল নাবিলকে অবশ্য সে বিয়েতে রাজি এটাই বলেছিল। সে এমন একটা পরিস্থিতিতে ছিল যে হ্যাঁ ছাড়া না বলারও কোনো উপায় ছিল না। নাবিল তার ঘর থেকে বের হতে না হতেই তার সব কাজিনরা তার ঘরে ঢুকে পড়ে, কাজী নাকি চলে এসেছে, বিয়ে এখনই হবে। তারপরও কিছু বুঝে ওঠার আগেই নাবিলের সাথে ওর বিয়েটা হয়ে যায়। মেহুল যখন কবুল বলেছিল তখন ওর সাথে রাফিন বসেছিল। খুশিতে সে লাফাচ্ছিল, কারণ তাকে তার দাদি বলেছে আজ থেকে নাকি মেহুল তাদের পরিবারের সদস্য হয়ে যাবে। এটা শুনেই রাফিন আজ এত খুশি। আজ রাত অনেক হয়ে গিয়েছিল, তাই মেহুলকে অর্থাৎ বউকে নিয়ে আজই ঢাকায় যাওয়া সম্ভব ছিল না। তাই মেহুলদের বাড়িতেই নাবিলদের থাকার ব্যবস্থা করা হলো। মেহুলের রুমটা মেহুল আর নাবিলের জন্য ছেড়ে দেওয়া হলো। বিয়ের পর মেহুলকে তার ঘরে রেখেই সবাই বেরিয়ে যায়। তারপর থেকে মেহুল ওভাবেই 20 মিনিট ধরে বিছানায় বসে আছে। তার মনের পরিস্থিতি সে নিজেই বুঝে উঠতে পারছে না। সে এই বিয়েতে খুশিও না, আবার তার কোনো আফসোসও হচ্ছে না। মেহুল এখনও শিউর না নাবিলের জন্য তার অনুভূতিটা আসলে কেমন। নাবিল উঠোনের আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। বিয়ের সব কাজকর্ম শেষ হলে রুমা বেগম ওকে বলেছিলেন ঘরে গিয়ে বিশ্রাম নিতে। কিন্তু নাবিলের কেন যেন ঘরে যাওয়ার সাহস হচ্ছে না। মেহুলের মুখোমুখি হতে কেন যেন তার এখন অস্বস্তি কাজ করছে। মেহুল তাকে বিয়েটা চাপে পড়ে করেছে এটা সে জানে, হয়তো এ কারণেই মেহুলের সাথে নজর মিলাতে পারবে কিনা এটা নিয়ে ভাবছে সে। নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করে অবশেষে সে ঘরে যাওয়ার জন্য মন স্থির করল। নাবিল যখন ঘরে এলো মেহুল তখনও সেভাবেই বিছানায় বসেছিল। নাবিল দরজা আটকাতেই মেহুল তার দিকে তাকালো। নাবিল দরজা আটকিয়ে মেহুলের সামনে এসে বিছানায় বসল। সে মেহুলকে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পরও যখন নাবিল কিছু বলছিল না তখন মেহুলই বলা শুরু করল।
আমাকে বিয়ে করে কি এখন আফসোস লাগছে নাবিল সাহেব? মেহুলের এমন কথায় চমকে তার দিকে তাকালো নাবিল। আফসোস কেন হবে মেহুল? এটা কেন বলছেন? মনে তো হচ্ছে। কেন এমন মনে করলেন আপনি মেহুল? বিয়ের পর এত সময় বাইরে ছিলেন, ঘরে এসেও চুপচাপ বসে আছেন, তাই মনে করেছি আমার মতো এমন মেয়েকে বিয়ে করে হয়তো পস্তাচ্ছেন। আর একটাও বাজে কথা বলবেন না মেহুল। আমি সময় নিচ্ছিলাম আপনার জন্যই। আর আপনি এসব ভাবছেন আমাকে নিয়ে। এবার মেহুল আর কোন কথা বলল না। ঘরের পরিস্থিতি কেমন যেন গুমোট হয়ে উঠল। নাবিল এটাকে স্বাভাবিক করতে বলল, আপনি চাইলে শাড়ি গহনাগুলো খুলে আরামদায়ক কিছু পরে তারপর ঘুমোতে পারেন। এভাবে শুলে কষ্ট হবে। মেহুল মাথা নাড়িয়ে বিছানা থেকে উঠে নিচে নামল। কিন্তু ওর ঘরে তো ওয়াশরুম নেই, এটা মনে হতেই আবার বিছানায় বসে পড়ল। আবার বসলেন কেন যান? না থাক, এখন আবার বাইরে গিয়ে এসব চেঞ্জ করতে পারবো না। ওয়াশরুমেও শাড়ি পাল্টাতে কষ্ট হবে, এর থেকে ভালো এগুলো পরেই থাকি। এক রাতেরই ব্যাপার। একদম না। আচ্ছা আমি বের হয়ে যাচ্ছি ঘর থেকে, আপনি চেঞ্জ করে নিন আগে। না না, বাইরে এখন মানুষ থাকবে, তারা এখন আপনাকে ঘর থেকে বের হতে দেখলে আমার নামে আবার কথা উঠাবে, তাই আপনি ঘরেই থাকুন। আচ্ছা তাহলে আমি চোখ বন্ধ করে ওপাশ ফিরে আছি, আপনি পাল্টে নিন। ভয় নেই, আমি আপনার দিকে তাকাবো না। ঠিক আছে। মেহুল থ্রিপিস বের করে শাড়িটা খোলার আগের গহনা খোলার চেষ্টা করল, কিন্তু কিছু গহনা খুলতে পারলেও গলার ছোট সেটটা পারল না। খোলার অনেক চেষ্টা করার ফলে ওর হাত ব্যথা হয়ে গেল। এবার একটাই উপায় আছে তার কাছে, তা হলো নাবিল। নাবিল শুনছেন? হ্যাঁ। আমার গলার সেটটা খুলতে পারছি না, একটু সাহায্য করবেন প্লিজ। ঠিক আছে। নাবিল মেহুলের পিছনে এসে দাঁড়ালো। পিছনের সেটটা খোলার চেষ্টা করল। নাবিলের ঠান্ডা হাতের স্পর্শে মেহুল কেঁপে উঠল, তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। নাবিলের সেটটা খোলা হয়ে গেলে সে যখন এটা রাখতে যাবে তখন আয়নায় মেহুল বন্ধ চোখের কাঁপাকাঁপি দেখে তার নিজেরও নিঃশ্বাস দ্রুত গতিতে চলতে লাগল। কোন মতে সে নিজেকে সামলিয়ে বলল, মেহুল হয়ে গেছে, এখন শাড়িটা পাল্টে নিন। মেহুলও এবার চোখ খুলল আর শাড়ি পাল্টিয়ে থ্রিপিস পরল। আমার হয়ে গেছে নাবিল। অ্যালুন, এবার আপনাকে ওয়াশরুমে নিয়ে যাই। না থাক, এখন আর যাব না। রাত হয়েছে অনেক, ঘুমও পাচ্ছে খুব। মেহুল শুয়ে পড়ল। নাবিল বিছানায় বসেই ছিল। সে দোটানায় ভুগছিল, তারপর নিজের মাথা চুলকিয়ে মেহুলকে বলল, মেহুল আমি কোথায় শুব? কোথায় মানে বিছানা ছাড়া আর কোথায় শুবেন? না মানে আপনার যদি কোন সমস্যা হয় সেজন্য বলছিলাম। আমার কোন সমস্যা নেই, আমার পাশে শুয়ে পড়ুন। নাবিলও মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। আগের দিন রাতেও মেহুল সারা রাত ঘুমাতে পারেনি, আবার আজ সারাদিনের ধকল অনেক ছিল, তাই শোয়ার সাথে সাথেই মেহুল ঘুমিয়ে গেল। কিন্তু নাবিল আর ঘুমাতে পারল না। সারা রাত সে মেহুলের দিকেই তাকিয়েছিল। শেষ রাতের দিকে তার চোখ লেগে গেল। বাইরের হইচই এর শব্দে মেহুলের ঘুম ভেঙে যায়। পাশেই নাবিল শুয়ে আছে। সে দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর উঠে বাইরে বের হয়। মাত্র ভোরের আলো উঠতে শুরু করেছে। আত্মীর বাচ্চারাই সকাল সকাল এত শব্দ করছিল। মেহুলের বাবা মার মনের অবস্থাও ভালো নেই। তারা সারা রাত চিন্তা করেছে মেয়ের জন্য। মেহুলকে জোর করে কোন ভুল করে ফেলেছেন কিনা এটা নিয়েও ভাবছে তারা। সাহিবা সকাল সকালই তাদের ঢাকায় ফিরার সব বন্দোবস্ত করে ফেলেছেন, প্রাইভেট কার বুক করেছেন আর বাকি কাজ ঢাকায় ফিরেই করবেন। মেহুলের বাবা মা নাস্তা করে তারপর যেতে বললেও সাবিহা রাজি হয়নি। তিনি বলেছেন, নতুন বউ নিয়ে যাব, এত দূরের রাস্তা, আবার বাসায় গিয়েও কাজ আছে অনেক, তাই আর দেরি করতে চাই না, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। ওনার কথার পর আর কারোরই কোনো কথা বলার থাকে না। ৮টার দিকেই সাবিহা নাবিল সবাইকে বিদায় জানিয়ে মেহুলকে নিয়ে ঢাকায় রওনা দেয়। আসার সময় রুমা বেগম অনেক কান্না করলেও মেহুল বেশি কান্না করেনি, শুধু চোখ দিয়ে পানি পড়েছিল। সারা রাস্তা মেহুল চুপচাপ ছিল। মনে মনে কি চিন্তা ভাবনা করেছে সেই জানে শুধু। তাদের ঢাকায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। সাবিহা বাসায় এসেই মেহুলকে সোফায় বসিয়ে বলল, তুমি এখানে বসো মা, কিছু রীতি আছে নতুন বউ, এর জন্য আমি এখনই আসছি। আর নাবিল আমার সাথে এসো। মেহুল সোফায় বসে রাফিনের সাথে গল্প করতে থাকল। নাবিল গেল সাবিহার সাথে রান্নাঘরে। কি মা বলো? এই শুন, রাত তো হয়েই গেল প্রায়, আজ তো তোর বাসর রাত, জানা বাবা বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে আয়। আমি জবাদের বলে তোর ঘরটা সাজিয়ে দিব। আহা মা, বাসর রাত তো কালই চলে গিয়েছে। আর কি দরকার এসব ঝামেলা করার? চুপ থাক, সব সময় এক লাইন বেশি বুঝিস তুই। তোর না হয় এটা দ্বিতীয় বাসর, কিন্তু মেয়েটার তো প্রথম। ওরও তো ফুলে সাজানো বাসর ঘরে যাওয়ার ইচ্ছে আছে।
এমনিতেই বিয়েটা এমনভাবে হলো যে মেয়েটার স্বপ্নই উল্টে গেছে, এখন যেটুকু পারবো ওটাও ওর জন্য করব না বলছিস? সাবিহার কথায় নাবিলের আরেকটা ধাক্কা লাগল। আসলেই তো তার জন্য না হয় এসব নতুন না, কিন্তু মেহুলের জন্য তো সব নতুন। মার মাথায় যেটা এসেছে সেটা ওর মাথায় কেন আসলো না? যাচ্ছি মা। নাবিল বাড়ি থেকে বের হয়ে গেলে সাবিহা সব রীতি পালন করে মেহুলকে রাফিনের ঘরে পাঠালেন গোসল করে রেস্ট নেওয়ার জন্য। মেহুল রাফিনের ঘরে এসে গোসল করার জন্য প্রস্তুতি নিল। রাফিনেরও গেমে অবস্থা খারাপ ছিল, তাই সে আগে রাফিনকে গোসল করিয়ে বের করে তারপর নিয়ে গোসল করল। মেহুল বাথরুম থেকে বের হয়ে দেখল সবিহা ঘরে খাবার নিয়ে বসে আছেন। মেহুলকে দেখে তিনি হাসি দিয়ে বললেন, হয়েছে তোমার, আসো এখন এখানে খাইয়ে দিচ্ছি। আন্টি আপনি কেন কষ্ট করবেন? আমিই খেতে পারবো। হ্যাঁ আমি জানি তুমি খেতে পারবে, কিন্তু এখন আমিই খাইয়ে দিব তোমাদের দুইজনকে, কাল থেকে কিছু খাওনি জানি আমি, এখন এসে বসো এখানে। মেহুল গিয়ে বসল ওনার সামনে। সাবিহা অনেক আদর যত্ন করে মেহুল আর রাফিনকে খাইয়ে দিলেন। ওনার এত ভালোবাসায় মেহুলের চোখে পানি চলে আসলো। বাড়ি থেকে আসার সময় এতটা খারাপ না লাগলেও এখন তার মাকে খুব মনে পড়ছে। আবারও বাসর ঘরে বসে আসে মেহুল, কিন্তু এবার আর ওই রুখাসুখা নয়, বরং ফুলে ফুলে সাজানো বাসর ঘরে। সাবিহা তখন ওকে খাইয়ে তারপর সুন্দর একটা মেরুন রঙের শাড়ি পরিয়ে দিয়েছিলেন। সবশেষে তাকে নাবিলের ঘরে নিয়ে এসে বসিয়ে রেখে গিয়েছেন। আবারও বাসর ঘরে বসে আসে মেহুল, কিন্তু এবার আর ওই রুখাসুখা নয়, বরং ফুলে ফুলে সাজানো বাসর ঘরে। সাবিহা তখন ওকে খাইয়ে তারপর সুন্দর একটা মেরুন রঙের শাড়ি পরিয়ে দিয়েছিলেন। সবশেষে তাকে নাবিলের ঘরে নিয়ে এসে বসিয়ে রেখে গিয়েছেন। মেহুলকে রাফিনের ঘরে বসিয়ে রেখেই কাকে কাকে দিয়ে যেন সাবিহা এই ঘরটা সাজিয়েছেন। নাবিল ফুল দিয়ে আবার একটু বাইরে গিয়েছিল, 2 দিন ছিল না সে, তাই তার রেস্টুরেন্টের কি অবস্থা সেটাই দেখতে গিয়েছিল সে। তারপর সব কাজ শেষ করে বাসায় এসে রাফিনের ঘর থেকে গোসল করে তারপর নিজের ঘরের দিকে পা বাড়ালো নাবিল। আজ আর কোনো মন কোষাকষি না করে দরজায় 2 টোকা দিয়ে ঘরে প্রবেশ করল সে। মেহুল বিছানায় বসে ছিল, নাবিলও গিয়ে তার সামনে বসল। ঠিক আছেন মেহুল, কোন সমস্যা হয়নি তো কোনো কিছুতে? জি ঠিক আছি আমি। একটু চুপ থেকে নাবিল আবারও বলল, মেহুল আপনার হাতটা একটু দিন তো। মেহুল অবাক হল, অবাকের রেশ ধরেই নিজের হাতটা বাড়িয়ে দিল নাবিলের সামনে। নাবিল ওর পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করল। মেহুল দেখল সেখানে অনেক সুন্দর একটা রিং আছে। নাবিল অনেক যত্ন করে রিংটা ওর হাতে পরিয়ে দিল। তারপর মেহুলের দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে মেহুল? হ্যাঁ এটা অনেক সুন্দর, খুব পছন্দ হয়েছে। আসলে বাসর রাত নিয়ে আপনি কেমন স্বপ্ন দেখেছেন সেটা আমি জানি না, তবুও যেটুকু পারা যার করার চেষ্টা করলাম আর সব সময় করব। আপনার যাই দরকার হয় আপনি আমাকে জানাবেন। নাবিলের কথায় মেহুল মাথা নাড়াল। আসলে মেহুল আমাদের বিয়েটা এমনভাবে হলো, আমি জানি আপনার মানিয়ে নিতে সময় লাগবে। আমি আপনাকে যথেষ্ট সময় দিতে রাজি আছি। আপনার কোন কিছুতে আমি কখনো বাধা দিব না, পারলে আরও সাহায্য করব। মেহুল কিছু বলল না, নাবিলের কথা শুধু শুনল। মেহুলকে চুপ থাকতে দেখে নাবিলও আর কথা বাড়াল না। রাত অনেক হয়েছে, আপনিও ক্লান্ত অনেক, শুয়ে পড়ুন। মেহুল পাশ ফিরে শুয়ে পড়ল। মেহুল শুতেই নাবিল বারান্দায় গেল। সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে নিজের সাথেই কথা বলল। সকালে মেহুলের আগে ঘুম ভাঙল। সে উঠে দেখল সে নাবিলের একদম কাছাকাছি শুয়ে আছে। নাবিলের জায়গায় চলে এসে সে নাবিলকে জড়িয়ে ধরে শুয়েছিল, তার এক পা এখনও নাবিলের শরীরের উপরে আছে। নিজের এসব কাণ্ড দেখে তো মেহুলের লজ্জায় মুখ লাল হয়ে গেল। ইস, নাবিল যদি তার আগে সজাগ পেয়ে তাকে এই অবস্থায় দেখত তাহলে কি লজ্জাতেই না তাকে পড়তে হতো। ও তাড়াতাড়ি নাবিলের থেকে সরে গেল। মেহুল উঠে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে গেল। সে রান্নাঘরে গিয়ে দেখল সাবিহা আগে থেকেই রান্না করছিলেন। তিনি মেহুলকে দেখে খুশি হলেন। আরে মেহুল, উঠে গিয়েছ দেখছি। জি মা। এত তাড়াতাড়ি উঠতে গেলে কেন? আরও পরে উঠতে। সমস্যা নেই, দিন আমার কাছে, আমি বাজিটা করছি। না তোমাকে এখন আর কিছু করতে হবে না, শুধু কষ্ট করে একটু রাফিনকে উঠিয়ে দেওয়ার, নাবিলকেও। নাস্তা হয়ে গেছে, গরম গরম না খেলে আবার পরে খেতে ভালো লাগবে না। মেহুল মাথা নাড়িয়ে রাফিনের কাছে গেল। ঘরে গিয়ে দেখল রাফিন ঘুমাচ্ছে। রাফিনকে ডাক দিল কিন্তু রাফিন উঠল না। ছেলেটাকে এত সুন্দর করে ঘুমাতে দেখে মেহুল আর ডাক দিল না। সে ভাবল ছেলেটা আরেকটু ঘুমাক, তাই সে নাবিলকে ডাক দিতে গেল। নাবিল ঘুম থেকে উঠে দেখল পাশে মেহুল নেই, এমনকি ঘরেইও নেই। সে হামি দিয়ে আস্তে আস্তে উঠে বসল। এমন সময়ই মেহুল ঘরে এলো।
মেহুল ঘরে এসে দেখল নাবিল উঠে গিয়েছে। ওহ, উঠে পড়েছেন দেখছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, নাস্তা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি। মেহুল নিজের ফোনের চার্জারটা নেওয়ার জন্য নাবিলের সামনের সাইড টেবিলের দিকে আগালো, কিন্তু নিজের শাড়ির সাথে পা বেঁধে ব্যালেন্স হারিয়ে সোজা নাবিলের উপর গিয়ে পড়ল। এতে মেহুলের শ্বাস নাবিলের বুকে আছড়ে পড়তে থাকল। মেহুলকে নিজের এত কাছাকাছি দেখে নাবিলের গলা শুকিয়ে গেল। মেহুলও লজ্জায় পড়ে গেল। সে তাড়াতাড়ি নাবিলের উপর থেকে উঠে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। নাবিলও একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে গেল। এভাবে যদি বারবার মেয়েটা তার কাছে আছে তাহলে সে নিজেকে সামলাবে কিভাবে? সকালে সবাই একসাথে গল্প করে নাস্তা করল। আজ রাফিনকে মেহুল খাইয়ে দিচ্ছিল, তাই রাফিন কোন দুষ্টুমি না করে ভদ্র বাচ্চার মতো খাচ্ছিল। খাওয়া শেষে মেহুল নিজের বাড়িতে মা বাবা ভাইয়ের সাথে কথা বলেছে। সাবিহার সাথে দুপুরের রান্নায় সাহায্য করেছে আর বাকি সময় রাফিনের সাথে কাটিয়েছে। এ বাড়িতে মেহুলের ভাবনার চেয়েও ভালো সময় কাটছে তার। নাবিল সারা দিন বাসায়ই ছিল, তাই নাবিলের সাথেও টুকটাক কথা হয়েছে। এভাবেই কিছুদিন কেটে গেল। মেহুলের মধ্যে ভার্সিটি যায়নি, কোন ফ্রেন্ড এর সাথে কথাও বলেনি। সে এই নতুন পরিবারটাকে নিজের সম্পূর্ণ সময় দিচ্ছিল, নিজের সংসারটা গুছিয়ে নিচ্ছিল। জানুয়ারি মাস চলে এসেছে। রাফিনকে স্কুলে ভর্তি করানোর সময় চলে এসেছে। তাই সকাল সকাল মেহুল আর নাবিল গেল রাফিনকে ভর্তি করাতে। রাফিন প্রচুর খুশি এই নিয়ে, তার পড়ালেখা ভালো লাগে, আবার মেহুলও তাকে অনেক গল্প বলে স্কুল নিয়ে, তাই সে এত বেশি এক্সাইটেড। স্কুল বাসা থেকে কাছেই, নাবিল নয়তো মেহুল ওকে প্রতিদিন নিয়ে আসবে। ভর্তি হতে হতে 11টা বেজে গেছে। মেহুল সকালে বেশি কিছু খায়নি, সেটা নাবিলের খেয়ালে ছিল, তাই সে বলল, মেহুল চলো সামনের ওই ক্যাফেতে কিছুক্ষণ বসে হালকা নাস্তা করে তারপর বাসায় ফিরি। এ কয়দিনে নাবিল মেহুলের সম্পর্কও ভালো হয়েছে। নাবিল মেহুলকে তুমি করে বলে এখন। মেহুল অবশ্য আপনিই বলে। ওর নাকি ওটাই ভালো লাগে। নাবিলের কথায় মেহুল মাথা নাড়িয়ে সায় জানালো। ওরও ক্ষুধা লাগছিল একটু একটু। ক্যাফেতে গিয়ে হালকা নাস্তা আর গল্প করছিল মেহুল আর নাবিল। ক্যাফেটা সুন্দর বলে রাফিন দৌড়ে এদিন ওদিক গিয়ে খেলা করছিল। তাদের খাওয়া হলে নাবিল গেল বিল দিতে। মেহুল রাফিনকে ডাকতেই সে চলে এলো তার কাছে। তারপর তারা যখন বের হয়ে যাবে তখন রাফিন মেহুলের হাত ছেড়ে দৌড়ে কাউন্টারে নাবিলের কাছে যাওয়ার জন্য দৌড় দিল। এতে মেহুল জোর বলল, রাফিন অন। মেহুলের মুখ থেকে রাফিন ডাকটা শুনে সামনের টেবিল থেকে রাফি হঠাৎ পিছনে ফিরল। তারপরই সে মেহুলকে দেখে অবাক হয়ে গেল। মেহুল আর রাফি দুজনেই দুইজনকে দেখে অবাক হয়ে তাকালো। বিস্মিত হয়ে রাফি মেহুলের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? রাফির বিস্মিত হওয়া চেহারা দেখে মেহুল মুচকি হাসি দিয়ে বলল, আমাকে দেখে এত অবাক হচ্ছেন কেন মি? তুমি এখানে কিভাবে? কেন এই ক্যাফেটা কি আপনার যে আমি এখানে আসতে পারবো না? এত কিছুর পরও মেহুলকে এত আত্মবিশ্বাসী দেখে রাফির মাথা নষ্ট হয়ে গেল। বিয়ে ভাঙ্গার পরও এত তেজ? বাহ, বিয়ে ভাঙ্গার পরও তেজ দেখি কমেনি তোমার। কেন, আমার কি নিজের বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকার কথা ছিল? মেহুলের এত হেয়ালি রাফির সহ্য হলো না, তাই সে এবার তুইতুকারি শুরু করল। তোর এই অহংকারের জন্যই না তোর বিয়ে ভেঙ্গেছে, তারপরও তোর শিক্ষা হয় নাই না? আমি তো ভেবেছিলাম এত অপমানের পর এই মুখ আর কাউকে দেখানোর সাহস করবি না। মেহুল শব্দ করে হেসে ফেলল এমন কথা শুনে। তোর নোংরামির জন্য আমি কেন আমার জীবন নষ্ট করব রাফি? তুই কু বলে কি আমিও ওটা হব নাকি? তুই আমার এত বড় ক্ষতি করার পরও তোকে আমি কিছু বলিনি কেন জানিস? কারণ আমিও যদি কিছু করতাম তাহলে তোর আর আমার মধ্যে কোন পার্থক্য থাকতো না। তুই যতই আমাকে ভাঙতে চেষ্টা করিস না কেন, আমি ভাঙবো না, বরং নতুন করে নিজেকে সাজাবো। এসব কথা অন্য কাউকে বলিস? নিজেকে সাজাবে হান? তুই ভার্সিটি যাস না লজ্জায়, সেটা আমি জানি, এখন আমার সামনে কুল সাজচ্ছিস। নাবিল বিল দেওয়ার পর দেখল মেহুল কারো সাথে কথা বলছে। নাবিল ভাবল ওর কোন ফ্রেন্ড বুঝি, তাই আর তাদের কথার মধ্যে না গিয়ে দূরেই দাঁড়িয়ে ছিল সে। কিন্তু যখন দেখল ছেলেটা মেহুলকে তুই করে চিল্লিয়ে বাজে কথা বলছে তখন সে এগিয়ে গেল। মেহুল রাফির কথার জবাবে কিছু বলবে, এর মধ্যেই নাবিল এসে তার পাশে দাঁড়াল। কিছু হয়েছে মেহুল? এই নমুনা আবার কে? তোর নতুন নাগর নাকি? নাবিল এতক্ষণে রাফির দিকে তাকালো আর তাকাতেই চিনতে পারল। মেহুলের বিয়ে যেই ছবির কারণে ভেঙেছে সেই ছবির ছেলেটাই এখন সামনে দাঁড়িয়ে আছে। রাফিকে দেখে নাবিলের মুখ শক্ত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে সে রাফিকে বলল, মুখ সামলিয়ে কথা বলুন মি। আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলার আপনি কে হন? স্ত্রী? আহ বলে কি ওই মেহুল বিয়ে ভাঙ্গার শোকে কি পাগল হয়ে গেছিস নাকি তুই?
নতুন নাগর জুটিয়ে ফেলেছিল এর মধ্যে ও সাথে দেখি একটা বাচ্চাও আছে। কিরে বিবাহিত মাল হাত করেছিস দে। কথা শেষ হওয়ার আগেই নিজের শরীরের সর্বশক্তি দিয়ে রাফির গালে থাপ্পড় মারল মেহুল। রাফির আগে কিছু বলবে তার আগে আরেকটা থাপ্পড় দিল ও। তুই আবারও আমাকে থাপ্পড় দিলি। কথাটা বলে রাফি মেহুলের দিকে হাত বাড়ালো কিন্তু পারল না, কারণ নাবিল ওর হাত ধরে ফেলল। নাবিল এত জোরে মুচড়িয়ে হাতটা ধরল যে রাফি ব্যথায় কুকড়িয়ে উঠল। ম্যানেজার ক্যাফের স্টাফরা এতক্ষণ ওদেরই দেখছিল। নাবিলের ডাকে ম্যানেজার দৌড়ে আসল। জি স্যার, এসব ময়লা আবর্জনা আপনাদের ক্যাফেতে আসে কিভাবে? একে বের করুন এখনই, নয়তো পুলিশকে কল দিতে বাধ্য হব। পুলিশের কথা শুনে ম্যানেজার একটু ভয় পেলেন। স্টাফদের ইশারা করলে তারা মিলে রাফিকে বের হয়ে যেতে বলল। রাফি চিল্লাচিল্লি করতে করতে বের হয়ে গেল। মেহুল এত সব কিছুতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাফি বের হয়ে গেলে নাবিল মেহুলের হাতটা শক্ত করে ধরল। মেহুল মাথা উঠিয়ে নাবিলের দিকে তাকালে নাবিল তাকে চোখের ইশারায় আশ্বস্ত করল, তারপর হাত ধরেই ওকে নিয়ে ওখান থেকে বের হয়ে এলো। বাসায় এসে মেহুল চুপচাপ ছিল। নাবিলও আর ওকে কিছু জিজ্ঞাসা করেনি। মেহুল সারাদিন নিজের সাথেই লড়াই করেছে, নাবিল তাকে নিয়ে কি ভেবেছে এসব ভেবে। নাবিল বিকালে রেস্টুরেন্টে গিয়েছিল, এখন রাত বাজে 10টার উপরে, এখনও সে আসেনি। মেহুল ভাবছে সকালের ঘটনার কারণে হয়তো নাবিল ওর উপর রাগ, তাই জন্যই এত দেরি করছে আজ বাসায় আসতে। রাফিনকে আজ মেহুল নিজের কাছে রেখেছে। ছেলেটা ঘুমিয়ে গিয়েছে। সাবিহাও শুয়ে পড়েছেন। মেহুলই বলেছে নাবিল আসলে সেই খাবার বেড়ে দিতে পারবে, উনি যেন ঘুমিয়ে যান। 10টা 20 বাজে, এমন সময় কলিং বেলের শব্দ হলো। মেহুল দৌড়ে গিয়ে দরজা খুলল। নাবিল কোন কথা না বলে সোজা ঘরে চলে গেল। মেহুলও দরজা বন্ধ করে ঘরে আসলো। এসে দেখল নাবিল বাথরুমে ঢুকে গিয়েছে। নাবিল একবারে গোসল করে বের হলো। মেহুল নাবিলের পিছন পিছন হাঁটাচলা করতে লাগল। নাবিল সেটা খেয়াল করে বলল, মেহুল কিছু বলবে? আপনি কি আমার উপর রাগ করে আছেন? মেহুল মুখটাকে এত অসহায় করে বলল যে তার এমন চাহনি আয়নায় দেখে নাবিল পিছে ফিরল। আমি রাগ কেন করব? তুমি কি রাগ করার মতো কিছু করেছ? সকালের ঘটনার জন্য তো রাগ করা উচিত আপনার। আপনি জিজ্ঞাসাও করেননি ছেলেটাকে ছিল, আর আজ এত রাত করে বাসায় এসেছেন। মেহুল তুমি এত টেনশন করছো কেন? আমি জানি ছেলেটাকে ছিল, তাই আর তোমার কাছে কিছু জানতে চাইনি, আর আজ কাজ একটু বেশি ছিল বলে আসতে দেরি হয়ে গেছে। আপনি জানেন কিভাবে চিনেন ওকে? তোমার বিয়ে যার জন্য ভেঙ্গেছে তাকে দেখেও চিনব না কেন বলো? এবার মেহুলের মাথায় আসলো আসলেই তো নাবিল তো সেখানেই ছিল, তার তো দেখে চিনারই কথা। আর সে বলদ এটা নিয়ে সারা দিন চিন্তা করে করে শেষ হয়েছে। আচ্ছা আপনি না হয় রাফিকে সেটা জানেন, কিন্তু আমার অতীত সম্পর্কে জানার কোন ইচ্ছে নেই আপনার? ইচ্ছে আছে মেহুল, যদি তুমি আমাকে বলতে চাও আমি অবশ্যই শুনব, কিন্তু আমি কখনো তোমার অতীত নিয়ে তোমাকে জোর করব না। তুমি নিজের ইচ্ছাতে আমাকে জানাতে চাইলে তখনই শুনব, এর জন্যই তোমাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করিনি। রাফির জন্য আজ আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে, তার জন্য আমি অনেক লজ্জিত। নাবিল রিল্যাক্স মেহুল, ওর এসবে আমার কিছু হয়নি, কিন্তু হ্যাঁ ওর নিজের ক্ষতি ঠিকই করেছে। ও তোমার সাথে যা করেছে এটার শাস্তি তো ওকে পেতেই হবে। এখন চলো খেতে যাই, অনেক ক্ষুধা লেগেছে। ওই দিনের পর আরও 1 সপ্তাহ কেটে গেছে, ভালোই যাচ্ছে মেহুলের দিন। মেহুল এখন ভার্সিটিতে যাচ্ছে নিয়মিত। সকালে সে নাবিল আর রাফিন একসাথেই বের হয় বাসা থেকে। মেহুল আর নাবিল রাফিনকে স্কুলে দিয়ে নাবিল যায় মেহুলকে ভার্সিটিতে দিয়ে আসতে। মেহুলের ক্লাস কম থাকলে আবার বাসায় ফেরার সময়ও তিনজনে একসাথেই আসে। এমনই একদিন মেহুল ভার্সিটিতে গিয়ে শুনে রাফিকে কে বা কারা যেন রাস্তায় অনেক পিটিয়েছে, সে হসপিটালে ভর্তি। এটা শুনে মেহুলের কোন হেলদোল ছিল না। মেহুল আস্তে আস্তে নাবিলকে পছন্দ করে ফেলছে। সে এখন সারাক্ষণ নাবিলকেই ভাবে। আগে থেকেই হয়তো নাবিলের জন্য তার কিছু অনুভূতি ছিল, যা এখন অনেক গাঢ় হয়েছে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর সাবিহা রাফিনকে আজ জোর করে নিজের কাছে রেখে দিয়েছেন, তাই নাবিল আর মেহুলও ঘরে চলে এলো। মেহুল শুয়ার জন্য বিছানা ঠিক করছে, তখন নাবিল বলল, মেহুল প্রতিদিন তো ঘুমিয়েই যাই, আজ চলো দুজন বারান্দায় বসে কিছুক্ষণ গল্প করি। আজ আকাশে সুন্দর চাঁদও উঠেছে। মেহুলেরও প্রস্তাবটা ভালো লাগলো। ঠিক আছে আপনি যান, আমি 2 কাপ চা নিয়ে আসছি। চা হলে তো আরও ভালো হবে। মেহুল আর নাবিল বারান্দায় পাশাপাশি বসে আছে। তারা একসাথে বসে গল্প করল কিছুক্ষণের মধ্যে তাদের চা খাওয়াও শেষ। কথার এক পর্যায়ে নাবিল বলল, মেহুল তোমাকে আমি কিছু কথা বলতে চাই। মেহুল নাবিলের দিকে তাকালো। নাবিলের চেহারা দেখে বুঝার উপায় নেই তার ভিতরে কি চলছে।
সে হয়তো কোন কিছু নিয়ে দোটানায় ভুগছে। হ্যাঁ বলুন নাবিল। এই কথা আমি আজ অবধি কাউকে বলিনি মেহুল। শুধু তোমাকেই বলবো, তুমিও আশা করি কথাগুলো আমাদের মধ্যেই রাখবে। অবশ্যই নাবিল, আমি কাউকে বলবো না। কি এমন কথা যা বলতে আপনার এত কিচকিচানি হচ্ছে? নাবিল, আসলে কথাগুলো আমার আর রাফিনের আম্মুকে নিয়ে। এবার মেহুলের কপালে ভাঁজ পড়ল। মেহুল বিয়ের আগে যখন রাফিনকে পড়াতে আসতো এ বাসায়, তখন সে একদিন নাবিলের কাছে জানতে চেয়েছিল রাফিনের আম্মুর কোন ছবি নেই কেন কোথাও, কিন্তু সে কথার কোন উত্তর নাবিল দেয়নি। তাই মেহুলও আর এসব নিয়ে কোন প্রশ্ন কখনো করেনি। আজ হঠাৎ তাকে নিয়ে কথা বলতে চায় নাবিল। বলুন। আসলে মেহুল, রাফিন আমার নিজের ছেলে না। মেহুল চমকে গেল কথাটা শুনে। মানে? হ্যাঁ, ও আমার নিজের ছেলে না। তাহলে আপনি কি বলছেন নাবিল? আমাকে প্লিজ প্রথম থেকে খুলে বলুন। নাবিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল তার জীবনের কাউকে না বলা সেই অধ্যায়। রিয়ার সাথে আমার বিয়েটা মা ঠিক করেছিলেন। রিয়ার আগে আমার কারো সাথেই কোনো রিলেশন ছিল না, তাই যখন রিয়াকে দেখলাম তখন ওকে নিয়েই সংসারের স্বপ্ন সাজানো শুরু করেছিলাম। আমি খুশি ছিলাম অনেক। ওকে দেখতে যাওয়ার পর যখন আমাদের বাসা থেকে জানানো হলো ওকে আমাদের পছন্দ হয়েছে, তারপর থেকেই ওর বাসা থেকে তাড়াতাড়ি বিয়ের জন্য তারা চাপ দিতে লাগলো। আমরাও সরল মনে কোনো কিছু না ভেবেই সপ্তাহখানিকের মধ্যে ওকে বিয়ে করিয়ে নিয়ে আসি। কিন্তু সবচেয়ে বড় ঝটকাটা আমি বাসর রাতে পাই। বাসর রাতে রিয়া আমাকে জানায় ও 3 মাসের প্রেগন্যান্ট। আমার মনের অবস্থা তখন কেমন ছিল এটা আমি দুনিয়ার কাউকেই কখনো বুঝতে পারবো না। এত বড় ধোঁকা হয়েছে আমার সাথে, এটা শুনে আমি রেগে গিয়েছিলাম, কিন্তু রিয়া আমাকে আটকিয়েছিল কিছু করতে। আমি যদি এসব বাইরের কাউকে বলি তাহলে ওর নাকি আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে না, আর মাকেও এসব বলার সাহস আমার হচ্ছিল না, তাই আমিও ওই দিন সব কষ্ট নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছিলাম। রিয়া আমাকে জানায় এটা ওর ভালোবাসার মানুষের বাচ্চা। ওর সেই ভালোবাসার মানুষটাকে সেটাও কখনো বলেনি আমাকে। আমিও জানতে চাইনি, কারণ বাসর রাত থেকেই ওর প্রতি আমার একটা ঘৃণা কাজ করছিল। ওর পরিবার অবধি ওর বাচ্চার কথা জানত। এভোয়েশন করার সময় শেষ বলে সেটা তারা করতে পারেনি, তাই আমাকে হাতের নাগালে পেয়ে আমাকেই নিয়ে গছিয়ে তারা মুক্ত হয়েছে। পুরো পরিবার মিলে ধোঁকা দিয়েছে আমাকে আর আমার মাকে। ও আমাকে শর্ত দিয়েছিল বাচ্চা হওয়ার পর ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি যেন এসব আমার মাকে না জানাই। ওর আর ওর বাচ্চার জান ভিক্ষা চেয়েছিল ও আমার কাছে। আমিও এই অবধি ওকে দেওয়া কথা রেখেছি। মা কেন, বরং দুনিয়ায় কাউকেই ওর এই রহস্য জানতে দেইনি আজ অবধি। তুমি জানো মেহুল, বিয়ের কয়েক মাস পার হয়ে গেলে আমি ভেবেছিলাম ওকে মাফ করে দিব। আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। এসব ভেবে আমি মনস্থির করেছিলাম ওর সাথে নতুন করে আবার সব শুরু করব, কিন্তু ওর ব্যবহার এমন ছিল যেন এক ঘরে থাকলেও ও আমাকে চিনেই না। সে তার মতো থাকতো আর আমি আমার মতো। জানো মেহুল, এমন কত রাত গিয়েছে আমি বারান্দায় বসে আমার ভাগ্যর কথা চিন্তা করে কান্না অবধি করেছি, কিন্তু সে তখন একটুর জন্যও আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দেয়নি। ও আমার সাথে অন্যায় করে আমাকে এমনভাবে ইগনোর করত যে সব দোষ বুঝি আমারই। এভাবেই দিনগুলো কেটেছিল আমার। তারপর একদিন ওর লেবার পেইন উঠে হাসপাতালে যাই ওকে নিয়ে। কিন্তু রাফিনকে জন্ম দিয়েইও মারা যায়। এমন অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু রাফিনকে যখন আমি প্রথম কোলে নেই তখন এই নিষ্পাপ মুখটা দেখে আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যায়। ও আমারই ছেলে, এটা দুনিয়ার কাছে যেমন সত্যি তেমন আমার কাছেও এটাই সত্যি হয়ে যায়। আমি ওকে মন থেকে আপন করে নেই। এত সবের তো এই নিষ্পাপ বাচ্চার কোন দোষ নেই। নাবিল থামল, সে হাঁপাচ্ছে রীতিমতো এত কথা একসাথে বলে। মেহুল নাবিলের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগল। সে জানত না এই মানুষটার ভিতরে এত কিছু এতগুলো বছর লুকিয়ে ছিল। সাবিহার কথায় একবার মেহুলের সন্দেহ হয়েছিল, যা আজ সবকিছু তার কাছে পরিষ্কার। নাবিল, আপনি এত কিছু এত বছর গোপন রেখেছেন, একা একা কষ্ট সহ্য করেছেন। আপনি অনেক সাহসী নাবিল, ভালো করেছেন আজ আমাকে সব বলে। নিজের ভিতরের সবকিছু বলাতে আপনার এখন নিজেকে একটু হলেও হালকা লাগবে। মেহুল, আমাকে কেউ কখনো কেন ভালোবাসেনি কেন? মেহুল, আমি কি এতই খারাপ? রাফিনের জন্য কোন মেয়েও আমাকে বিয়ে করতে চাইতো না? এসব আমি পাত্তা না দিলেও রাতের আধারে আমাকে ঠিকই কষ্ট দিত, কিন্তু কাউকে বলতাম না। নাবিলের চোখ ছলছল করছে। মেহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নাবিলের মাথাটা নিজের বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। সবাই ভালোবাসে নাবিল আপনাকে। আপনি অনেক চমৎকার একজন মানুষ। মেহুলের আদর পেয়ে নাবিল যেন হঠাৎ ছোট বাচ্চা হয়ে গেল। না মেহুল, কেউ ভালোবাসে না আমাকে। তুমিও তো বাসো না। কে বলেছে আপনাকে আমি বাসি? তো অনেক ভালোবাসি আপনাকে নাবিল। কথাটা বলে মেহুলের হুঁশ এলো, সে এটা কি বলে ফেলেছে।
মনের কথা মুখে এনে ফেলেছে। নাবিল চমকে মেহুলের দিকে তাকালো। কি বললে মেহুল, তুমি ভালোবাসো আমাকে? মেহুল মাথা নিচু করে ফেলল, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, অর্থাৎ সে ভালোবাসে নাবিলকে। নাবিল খুশিতে মেহুলকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরেই বলল, আই লাভ ইউ মেহুল, আই লাভ ইউ। আমিও ভালোবাসি তোমাকে। মেহুলের চোখ ছলছল করছিল, নাবিল সেটা দেখে ওর কপালে ভালোবাসাময় চুমু খেল। কবে থেকে ভালোবাসো আমাকে মেহুল? বিয়ের পর থেকেই আস্তে আস্তে আপনার জন্য অনুভূতি জমছিল, যা কখন ভালোবাসায় রূপ নিয়েছে আমি জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি আপনাকে। ভালোবেসে ফেলেছ আমাকে, আর বলোও নি এতদিন। আপনি কখনো শুনেছেন মেয়েরা আগে এসব বলে? আপনার অপেক্ষা ছিলাম আমি। আপনি আমাকে ভালোবাসেন কখন বুঝতে পেরেছেন? তোমাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, তোমার বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই, কিন্তু কখনো বলার সাহস পাইনি। রাফিনের জন্য সবকিছুতে বাধা পেতাম। তোমার বিয়ের কথা শুনে আমার মনে হয়েছিল জীবনের অনেক বড় কিছু হারিয়ে ফেলছি, তবুও আমার হাতে কিচ্ছু করার ছিল না। তাই আবারও কষ্ট বুকে নিয়ে তোমার বিয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু এবার যে আল্লাহ এত চমৎকার করে তোমাকে আমার বানিয়ে দিবে সেটা আমি কখনো ভাবিনি। নাবিল লম্বা একটা শ্বাস ছাড়ল। আপনি কেন বারবার নিজের কষ্ট লুকিয়ে রাখেন নাবিল? আমাকে একবার যদি বলতেন আপনি আমাকে পছন্দ করেন, আমি অবশ্যই এ ব্যাপারে বাবা মার সাথে কথা বলতাম। বিবাহিত ছেলেকে বিয়ে করতে তোমার বাবা মা দিত? বাবা মা হয়তো দিতে চাইতেন না প্রথমে, কিন্তু আমি মানিয়ে নিতাম। জানেন নাবিল, রাফির সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। সম্পর্কের সময়টা এত মধুর ছিল। সেই ছেলে হঠাৎ সম্পর্ক থাকা অবস্থায় আমাকে এত বড় ধোঁকা দিল। অন্য মেয়েদের সাথে সম্পর্ক রুমডেট করল চরিত্রহীনের মতো। সেখানে আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ ছিলেন। একজনকে এত বছর ধরে চিনেও চিনতে পারিনি, কিন্তু আপনাকে কিভাবে যেন অল্প চিনাতেই আপন মনে হতো। আমিও তো আগে বিবাহিত ছিলাম মেহুল। রাফির ওইসব করা না মানতে পারলে আমারটা কিভাবে মানতে পারতে? নাবিল, আপনি ওর সাথে নিজের তুলনা করবেন না প্লিজ। ও বিয়ে ছাড়া সব কিছু করেছে, আর বিয়ের পরও হয়তো করবে। ওর মন একদম কলুষিত হয়ে গিয়েছে, তাই ও এমন রাস্তায় বেছে নিয়েছে। যারা একবার এই রাস্তায় চলে যায় তারা আর ঠিক হয় না। আর আপনি তো কোন অন্যায় করেননি, আপনি বিয়ে করেছিলেন। তাই আপনার সাথে ওর অনেক পার্থক্য। এখন এই যে মিসেস, আমি কিন্তু এখনও পিওর ভার্জিন আছি। আগে বিয়ে হলেও রিয়াকে কখনো ছুঁয়েও দেখিনি। নাবিল এমন ভঙ্গিতে বলল যে মেহুল শব্দ করে হেসে দিল। নাবিলও হাসতে লাগল মেহুলের সাথে। অনেক দিন পর দুজন এমন প্রাণ খুলে হাসতে লাগল। মেহুলের এত সুন্দর হাসি দেখে নাবিলের মনের অনেক দিনের একটা নিষিদ্ধ ইচ্ছা জেগে উঠল। সে মেহুলকে বলল, মেহুল, তোমাকে একটা চুমু খেতে পারি? মেহুল নিজের হাসি থামিয়ে মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল। উত্তর পেয়ে আর 1 মিনিটও দেরি করল না নাবিল, সে মেহুলের ঠোঁট আঁকড়ে ধরল। অনেক দিনের জমানো সুধা যেন একসাথে পান করতে লাগল সে। মেহুল প্রথমে চমকে গেল, সে ভেবেছিল হয়তো গালে বা কপালে চুমু খাবে, কিন্তু এ ছেলে তো 10 কদম আগে। মেহুলও এবার নিজেকে সামলিয়ে নাবিলের সাথে তাল মেলাতে লাগল। অনেকক্ষণ পর মেহুলের ঠোঁট ছেড়ে দিয়ে মেহুলকে কোলে তুলে নিল নাবিল, তারপর ঘরের দিকে পা বাড়াল। এখান থেকেই হয়তো তাদের জীবনের নতুন কাহিনী শুরু হবে। কাল সকাল শুরু হবে ভালোবাসাময় সংসারের প্রথম দিন হিসেবে। ঘরে তাদের ভালোবাসার জোয়ার বইছে, ঠিক তখনই ফ্যানের বাতাসে ঘরের টেবিলের উপর থেকে একটা পৃষ্ঠা উড়ে এলো বারান্দায়। উপরে তারিখ লেখা ছিল আজকের। সেখানে আরও লেখা ছিল, নাবিল, আপনি আমার জীবনে এসেছিলেন হঠাৎ আসা বৃষ্টির মতো। আপনাকে নিয়ে বলা শুরু করলে বলা শেষ হবে না, তাই আজ শুধু এতটুকু শুনুন, আমি আপনাকে ভালোবাসি নাবিল। আমি কখন আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। আপনিও আমাকে ভালোবাসেন, শুধু আপনার থেকে এটাই শোনার অপেক্ষায় আছি। আমার অপেক্ষা দীর্ঘ হবে না তো? মেহুল। সমাপ্ত।